আড্ডা প্রিয় বাঙালি, বাঙালি বাঙালি মানেই তো আড্ডা, হ্যাঁ, একটু বেশি ভালোবাসে। দুর্নিবার তুমিও কি এক না তুমি একটু কম? হ্যাঁ, আমি আড্ডা শুনতে ভালোবাসি। শুনতে ভালোবাসো তুমি? দুনিয়া বুঝে আড্ডা মারে আর কি, মানে কথা কি কম বলো? কথা এমনিতে একটু কম বলি। মানে ছোটবেলা থেকে একটু সফট স্পোকেন, অল্প কথা বলা? ছোটবেলা থেকে কিনা জানি না, এখন তো ফার্স্ট এখন মানে ছোটবেলাতে কি ছিলে? দুরন্ত ছিলে, শান্ত ছিলে? আমার মেমোরিতে তো হ্যাঁ, আমি প্রচন্ড দুরন্ত ছিলাম। আচ্ছা, বাবা মা বলে আমি নাকি ছোটবেলা খুব শান্ত ছিলাম। তোমার কাছে আসে মানে পুজো মানেই ফ্যাশন, পুজো মানেই চাপ, চাপ, তোমার ক্ষেত্রে কাজের চাপ, কিন্তু সকলের ক্ষেত্রে পুজো মানেই নতুন জামা কাপড়। কাজের চাপ কেন? পুজোতে ওর তো সবথেকে বেশি কাজের চাপ। ওর তো মানি ব্যাগেরও চাপ, মানে এত ভরে যায় মানি ব্যাগ রাখতে পারে না, এরকম হাতে নিয়ে ঘুরে। আচ্ছা, মানে সঙ্গে দু তিনজনকে রাখো মানি ব্যাগটা ক্যারি গোনার করার জন্য? জন্য? হ্যাঁ, ও তো লোক রেখেছে টাকা গোনার। টাকা গোনার? একজন মানি ব্যাগ গোনে আর একজন টাকা মানি ব্যাগের ভেতরে টাকা গোনে। জয়দীপদা কিন্তু তোমার এই মানে গরম মশলা জানো তো, সব রান্না শেষে একটু করে ছড়িয়ে দিতে হবে। একটা ভালো জয়জিতের যে খুব মানে যেটা মনে সেটা বলে দেয়, এরকম নয় যে আমি চেপে রাখলাম। সেটাই তো বিপদ, তোমার শরীরে বিপদ হয়নি আজকে? না, কোনো বিপদ। এই যে তোমার একটা চেয়ার যে খালি, এটা কন্ট্রোভার্সি, সত্যি এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। ঠিক আছে, এটা বাদই দিলাম, চেয়ারটা খালি থাক, বাট চেয়ারটা ওর জন্য, দুর্নিবারের জন্য একটা বড় চেয়ার দেওয়া হয়েছে ওর ব্যাপ্তির জন্য। আচ্ছা, এই যে পুজোতে এখন এত ভিড় হয়, মানে প্রত্যেকটা পুজো মণ্ডপে, বিশেষ করে যেগুলো খুব পরিচিত পুজো মণ্ডপ, পুজোর টিকিট, হ্যাঁ হ্যাঁ টিকিট করা হয়েছে, মানে টিকিট কেটে পুজো দেখ। আমাদের এটা শুরুই হয়েছে এর থেকে। না না, আমরা তালা প্রত্যয় শুরু করেছে, তালা প্রত্যয় শুরু এটা হয় হচ্ছে। টিকিট কেটে পুজো দেখতে যেতে হবে না, এটা ওদের কনসেপ্টটাই হলো তোমাকে ফার্স্ট প্রিভিউ দেবে, যেখানে তোমাকে স্পেশাল লাইন দিয়ে তোমাকে নিয়ে যাবে, তারপর থেকে ষষ্ঠী বা পঞ্চমী থেকে নর্মাল যেরকম লাইন হয় সেরকম, তার আগে অবধি একটা টিকিটিং সিস্টেম করেছে। চারিদিকে পুজোর আবহ, মন্দিরে বা পুজো মণ্ডপে এসে গেছে প্রতিমা, এবং প্রতিমা দেখতে বেশ কিছু মণ্ডপে ভিড়ও জমিয়েছেন বহু মানুষ। পুজোর আবহে গোটা বাংলা, শুধু বাংলা কেন বলবো, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই দুর্গাপুজো উপলক্ষে জমজমাট আয়োজন, আড্ডা সবই চলছে। তাই দেবী আনলিস্ট সেখান থেকে তো এক পাও পিছপা যে থাকবে না সেটাই বলা বাহুল্য। আমাদের আজকে পুজোর আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন, মানে আড্ডা মারতে যারা ভালোবাসেন সেরকমই বেশ কয়েকজন। আর পুজোর আড্ডা মানে গান থাকবে না, গল্প থাকবে না, সেরকম তো কোনো কথা হতেই পারে না। তাই গানে, গল্পে, আড্ডায় আজকে জমজমাট আমাদেরও আড্ডা। আর কে কে রয়েছেন আড্ডায়? আমার ঠিক বাদিকে জয়জিৎ, তার পাশে অভিষেক, আর ডান দিকে দুর্নিবার। আলাদা করে আমি পরিচয় করাচ্ছি না কে কি করে, কারণ আড্ডায় যারা রয়েছেন তাদের প্রত্যেককেই আপনারা ভীষণ ভালো করে চেনেন, কারণ গান যারা ভালোবাসেন তারা দুর্নিবারের গান বহুবার শুনেছেন, এবং এই পুজোয় যে গান ইতিমধ্যেই আপনারা বোধহয় শুনতে শুরু করেছেন, সেই গানের জন্য অপেক্ষা করছিলেন অনেকে। আর এছাড়া জয়জিৎ আর অভিষেককে তো মোটামুটি সকলেই চেনেন বাংলার। তো আড্ডা মারতে আমি বলছিলাম যে ইন্ট্রোডাকশনে, আড্ডা মারতে আমরা সকলেই ভালোবাসি। প্রথমে তোমার কাছ থেকে যাবো, তুমি আড্ডা মারতে ভালোবাসো তো? বিভৎস আড্ডা মারতে, বিভৎস ভালোবাসে আড্ডা মারতে, পুরো ঠেক টাইপের আর কি। তাই? সেটা কি পুজোর আড্ডা আলাদা না? পুজোর আড্ডা সারা বছরের মেকআপ রুম, আড্ডা। পুজো, সব জায়গায় পুজো হোক, কারোর সাথে কোথাও দেখা হোক। আমরা একবার মনে আছে ডায়মন্ড হারবার যাচ্ছিলাম, ওর সাথে দেখা হলো, চায়ের দোকানে নেমেছিলাম, মানে বাটার টোস্ট আর ডিমের অমলেট, গরম গরম হয় না, একটা গন্ধ বেরোয়, হেভি লাগে খেতে। তারপর এমনি লিকার চা খাই চিনি ছাড়া, ওখানে দুধ চাটা খেতে হবে, তার কারণ আছে বলছি পরে। তো সেখানে অভিষেকের সঙ্গে দেখা, আরো কয়েকদিন যাচ্ছিল, আমরা দাঁড়িয়ে ওখানে প্রায় 1.5-2 ঘন্টা আড্ডা মেরে দিলাম। মানে যাচ্ছিলাম কোথাও একটা, ওরা আসছিল, ওরা 1.5-2 ঘন্টা আড্ডা মেরে দিলাম। মানে আড্ডা প্রিয় বাঙালি, বাঙালি মানেই তো আড্ডা, হ্যাঁ, একটু বেশি ভালোবাসে। দুর্নিবার তুমিও কি এক না তুমি একটু কম? হ্যাঁ, আমি আড্ডা শুনতে ভালোবাসি। শুনতে ভালোবাসো? দুনিয়া বুঝে আড্ডা মারে আর কি, মানে কথা কি কম বলো? কথা এমনিতে একটু কম বলি। মানে ছোটবেলা থেকে একটু সফট স্পোকেন, অল্প কথা বলা? ছোটবেলা থেকে কিনা জানি না, এখন তো ফার্স্ট। এখন মানে ছোটবেলাতে কি ছিলে? দুরন্ত ছিলে, শান্ত ছিলে? আমার মেমোরিতে তো হ্যাঁ, আমি প্রচন্ড দুরন্ত ছিলাম। আচ্ছা, বাবা মা বলে আমি নাকি ছোটবেলা খুব শান্ত ছিলাম। তো এটা খুব মানে উল্টো একটা গল্প, বাট এখন আমি ডেফিনেটলি অনেক কম কথা বলি।
কম কথা বলো, মানে সেটা আস্তে আস্তে নিজে চেঞ্জ হয়েছে না কাজের ক্ষেত্রে? এত না কাজের না, কনসিয়াস প্রেশার থাকে ডিসিশন, এটা একদম কনসিয়াস ডিসিশন। এর ও আগে প্রচুর বাচাল ছিলাম আমি, তারপরে কমিয়ে দিয়েছি কথা বলা। কেন, মানে এই ডিসিশনটা কেন হঠাৎ করে? কারণ সবার শোনার ক্ষমতাটা একরকম থাকে না, তাই। ওকে, তো হ্যাঁ, তুমি মনে করছো তোমার শোনার ক্ষমতাটা বেশ আমি ভালো? মন দিয়ে শুনে ওইটাই প্র্যাকটিস করছি এখন, শুনছি ওকে, মন দিয়ে। আর ছেলে, তোমার ছেলের গল্প একটু আগে শুনছিলাম অফ ক্যামেরায়, হ্যাঁ, সে কি তোমার মতন শান্ত? দেখো আমি আর মোহর দুজনেই খুব খুবই শান্ত। দুরন্ত দুজন মানুষ। আচ্ছা, তো দুজনে দুজনের মতো, তাই আমরা এক্সপেক্টও করছি না যে ধিয়ান খুব শান্ত হবে। হুম হুম। ওর নামটা রেখেছি খুব শান্তির, কিন্তু দেখা আচ্ছা, যাক। হ্যাঁ, ভালো নাম কি? ধিয়ান। ধ্যানই ধিয়ান, ওর হ্যাঁ, নাম, আচ্ছা। ধিয়ানই ওর নাম। হুম তো নামের মানে মেডিটেশন, কিন্তু হুম সেটার কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটা জিনিস ফর শিওর, যে কোনো ধরনের ভালো মিউজিক যেটা ওর পছন্দ সেটা যদি চালিয়ে দেওয়া হয় যে হুম কোনো হুম। সিচুয়েশনে, সেটা চুপ করে শোনে। এবং শুনে ভুরু কুঁচকে, যদি নতুন মিউজিক হয় তাহলে ভুরু কুঁচকে একটু জাজ করে ব্যাপারটাকে। যদি ভালো লাগে তাহলে শোনে, যদি ভালো না লাগে তাহলে শোনে না। ফর এক্সাম্পল, ওকে ৩ ঘন্টার বা ৩.৫ ঘন্টার ২ টো কনসার্ট দেখতে গেছে। সেখানে কিন্তু পুরোটাও চুপ করেছিল। হুম, হ্যাঁ, একটি সিনেমার প্রিমিয়ার ওকে নিয়ে গেছিলাম, সেখানে ১৫ মিনিটও থাকেনি। তার মানে ঠিক ও জিনিসটা ও চুজ করতে, কোথাও মিউজিকটা ও খুব ভালোবাসে, মানে মিউজিকটা নিতে পারে হ্যাঁ, বোধহয়, হ্যাঁ, হ্যাঁ, মানে ঠিক তোমাদের জিনিসটা তাই চুজ মনে করতে হয়? শিখে হ্যাঁ। গেছে না, ছোট বয়স থেকে। সিনেমার প্রিমিয়ারও বেশ ঠিক জিনিসই, না অনেকেই না, কি পছন্দ সিনেমা করে। সেটা, কি সিনেমা কি সেটা একটা সিনেমা? ইম্পর্টেন্ট না, কি ছবি দেখাতে নিয়ে গেছিলিস সেটা বল? এটা সেটা থাক, সেটা সেটা থাক, কন্ট্রোভার্সিয়াল ব্যাপার না। সেটা একটু সেটা কন্ট্রোভার্সিয়াল থাক। ব্যাপার। আচ্ছা, তোমার কাছে আসে মানে পুজো মানেই ফ্যাশন, পুজো মানেই চাপ। চাপ, তোমার ক্ষেত্রে কাজের চাপ, কিন্তু সকলের ক্ষেত্রে পুজো মানেই নতুন জামা খালি কাপড়। কাজের চাপ কেন? পুজোতে ওর তো সব থেকে ওর বেশি তো কাজের ওর চাপ। তো মানি ব্যাগেরও চাপ, মানে এত ও ভরে যায় মানি ব্যাগ রাখতে পারে না, এরকম হাতে নিয়ে ঘোরে। আচ্ছা, মানে সঙ্গে দু তিনজনকে রাখো মানি ব্যাগটা ক্যারি গোনার করার জন্যে। জন্য? হ্যাঁ, ও তো লোক রেখেছে টাকা লোক গোনার। টাকা গোনার। খালি না, টাকা একজন সব মানি ব্যাগ ইনফরমেশন গোনে, তোমার আরেকজন কাছে টাকা মানি ব্যাগের ভেতরে টাকাগুলো গোনে। আর সব ইনফরমেশন তোমার কাছে আছে, তাই তো? মোটামুটি থাকে। মানে এগুলো কি তুমি, ওই বলে না একজন থাকে ইন্ডাস্ট্রিতে যে সকলের ঘরের খবর মোটামুটি রাখে, না তুমি না, সে সেরকম? একজন আছে, আমি তোকে পরে অফ ক্যামেরা নাম বলবো। তুমি অন ক্যামেরাও বলতে পারো? না না, পাগল নাকি? মানে সেটা তুমিও খানিকটা করো কিনা? আমি হুম? ধুর, আমি ওকে বললাম আমার অনেক দিনের পরিচিত ভালো ছেলে। আচ্ছা, এবারের পুজোর ফ্যাশন কি, মানে কি ট্রেন্ডে রয়েছে? এইটা না, আমি মানে প্রত্যেকবার এটা বলতে বলতে ক্লান্ত হয়ে যায়। এবারের পুজোর ফ্যাশন আলাদা করে ওরম, দেখো পুজোর 5টা দিন আমার কাছে হলো ভীষণ বাঙালিয়ানা ছোঁয়া থাকে। আমার নিজস্ব কালেকশন ওদের থাকে, এবং আমাকে যারা ক্লায়েন্ট এসে তাদের কাছেও তাই থাকে। পুজোর ফ্যাশন আলাদা করে ওরকম কিছু হয় না, বিকজ অ্যাজ সাচ আমরা যখন ফ্যাশন ট্রেন্ডস ফলো করি, প্রত্যেকবার পুজোর কিছু কিছু নতুন রং আসে। এবার যেমন অনেক উজ্জ্বল পার্পল, পিঙ্ক, এই রংগুলো অনেক বেশি ব্রাইট কালার্স গুলো খুবই ইন পুজোতে। কট সেট খুব ইন পুজোতে, এই কটা সিলুয়েটই আসে। কিন্তু পুজোর 5টা দিন আমার মনে হয় বাঙালিয়ানায় সাজতে বেশি পছন্দ করে। একদম। সেটা আমি নিজেও পার্সোনালিও পছন্দ করি, এবং আমি যেটা আমার নিজের ডিজাইনের মধ্যে সেটাকে ইমপ্লিফাই করতে পছন্দ করি, এবং সেটাই আমার কাছে পুজোর ফ্যাশন চিরকালে সব সময়। এবং আমার মনে হয় বাঙালি এই 5টা দিন কেন সারা বছর আমরা যে যার বিভিন্ন কাজে তাদের মানে ওয়ার্ক ইউনিফর্ম বলতে যেটা বুঝি আমরা, মানে ওয়ার্ক কস্টিউম বলতে যেটা বুঝি, সেটা নিয়ে থাকে। কিন্তু পুজোর হুম। 5টা দিন মানুষ চায় নিজের আনন্দে, মনের আনন্দের রঙের পোশাক পরতে, এবং ওই যেটা বাঙালিয়ানার ছোঁয়া, আড্ডা মারার ছোঁয়া, এই যে বসে আমরা আড্ডা মারছি, সেই সবকিছু আনন্দটা যেন পোশাকের মধ্যে দিয়ে থাকে, একদম। সেটা খুব ইম্পর্টেন্ট তো এবারে একটু ব্রাইট কালার মোটামুটি সকলে পছন্দ করছে, করছে। এবং এবং মোটামুটি পুজোতে সকলে কিন্তু পছন্দই করে যে একটু ব্রাইট কালার পরবো, একটু সুন্দর না, করে সাজবো। একবার 2 বছর হয়েছে যখন পেস্টেল কালার্স খুব ইন ছিল, লাস্ট আচ্ছা। কয়েক বছর আগে অবধি। হুম হুম। সেটা আবার অনেকটা বেশি পার্পল, এই জোন গুলো অনেক বেশি বেড়ে গেছে, ব্লু এর কালার, ব্রাইটার কালার জোন বেড়ে গেছে। এটা আরো 1-2 বছর জানবে, আবার নতুন কালার শেডস আসবে। মানে এই যে ধরো পার্থক্যটা, এটা কি বুঝতে পারো যখন তোমার কাছে সমস্ত ডিজাইন মানে না, এটা করতে আমরা আসেন যারা তখন? ডিজাইনিং ট্রেন্ড ফলো করি তাদের একটা হুম। কালার ট্রেন্ড হয়। আচ্ছা। এটা একটা যে কোনো বড় বড় ব্র্যান্ডস এ তুমি দেখবে একটা কালার ট্রেন্ড, মানে অল ওভার একটা নেশনে একটা কালার ট্রেন্ড ফলো হয়। দেখবে কিছু কিছু সময় দেখবে একটা পার্টিকুলার কালার খুব ট্রেন্ড, মানে সব ব্র্যান্ডে ওই কালারের পোশাক বানাচ্ছে। হুম। তার মানে ওটা হলো কালার ফোরকাস্ট, ওই কালারটা আছে বলে, ওকে। মানে ওই কালারটা এবার ট্রেন্ডে আছে বলে দেখবে সবাই ওই জোনেই কালার বানাচ্ছে, মানে ওই শেডস অফ কালার বানাচ্ছে। হুম হুম। দেখবে প্রত্যেক পুজোর আগে দেখবেন প্রত্যেক বড় বড় ব্র্যান্ডের দোকানের সামনে যে ডিসপ্লে গুলো করা থাকে, হুম। সেইগুলো দেখবে একটা কালারের রঙের ছোঁয়া আছে, এবং খুব ঠিক। সিমিলার কালার জোন থাকবে সব জোনে।
তার একদম মানে বুঝো সেই বছরে কালার ট্রেন্ডটা ওই জোনটাকে ফলো করছে। নর্মাল আমরা যখন ধরো শপিং মলে যাই বা কোথাও শপিং করতে গেলাম, আমরা দেখিনি বাইরে থেকে ম্যানিকুইনকে যেটা পরানো আছে মোটামুটি ধরে নেওয়া যায় ওটাই ওই সে স্টোরের বছর পুজোর ট্রেন্ড, এবার হ্যাঁ সেটাই তো সেটাই বেসিক্যালি তো আমরা শোকেস ওটাই করি যেটা বাইরের ট্রেন্ড এবার ছেড়ে আমাদের নতুন পুজোর কি সেটাই তো বেসিক্যালি শোকেস করা হয়, এবং তার একটা পার্টিকুলার ট্রেন্ড কালার এসব থাকে। অজিতদা কিন্তু খুব বোর হচ্ছে সব শুনে। বোর হচ্ছ? না না, ইন্টারেস্টিং, আমার একটু জানা ছিল না। মানে আমি একটা সময় একটা গার্মেন্ট ইয়েতে চাকরি করতাম, হুম মানে আমি এগুলো তখন ছিল বলে মনে হয় না। আজ থেকে তো ছিল চিরকালই, কনসিয়াস এখন মানুষ বেশি 22-23 বছর আগে অতটা ছিল বলে ছিল মনে হয় না, বাট তখন টেলিভিশনও তো ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, ওই জন্য খুব আর কালার কি, আমি ব্ল্যাক এন্ড হোয়াইটের যুগে, মানে যা ইচ্ছা তাই বলছিস আর কি। কিন্তু এটা কিন্তু ঠিক, মানে টেলিভিশন বলো সিনেমা বলো এর কিন্তু একটা বড় ইম্প্যাক্ট থাকে ফ্যাশনে। আচ্ছা মানে এটা তুমি চিরকাল দেখবে যে অমিতাভ বচ্চন যে প্যান্টটা পরতো ওই হুম। প্যান্টটা সে বছর পুজোতে হিট। হুম, রাইট রাইট। আমরা টেলিভিশনে এরকম অনেক শাড়ি ব্লাউজ ডিজাইন করেছি যেটা সেই বছর পুজোয় হিট। হুম, বাহা শাড়ি সারা হ্যাঁ একদম দোকানে একদম দোকানে ছেয়ে গেছিল। ঠিক, একদম। হ্যাঁ, আমি একটা টিপিক্যাল একটা অনেকগুলো শাড়ি এরকম ব্লাউজের ডিজাইন বানিয়েছিলাম আমরা এরকম, মানে সেটা তুমি কখন বুঝো জিনিসটা হিট যখন দেখবে সেটা গড়িয়াহাটের প্রত্যেকটা ফুটপাতের দোকানে রয়েছে, বড় শোরুমে নয়, কিন্তু হিট মানে তোমার যার প্রত্যেকটা ফুটপাতের দোকানে রয়েছে, ঠিক। সেটা মাস মানুষ সেটাকে চাইছে এবং সেটা কিন্তু বড় ফলো করা হয়, মানে বিশাল, মানে ওই যে ট্রেন্ডটা সেটা কিন্তু ভীষণ ভাবে ফলো করা হয়। এখন দেখবে সলিড শাড়ির প্রচুর ট্রেন্ড আসছে, হুম হুম দেখবে প্রচুর মোডাল সিল্ক বা ওরকম হুম, সিল্কের হুম। সলিড সলিড টোন অন টোন। হুম হুম একটা টাইম ছিল প্রচুর এই বর্ডার বসানো শাড়ি পাওয়া যেত, হুম হুম স্টার জলসা যখন খুব ফেমাস করে দিয়েছিল বর্ডার বসানো শাড়ি, আমি বলতাম আমি পার বংশে জন্মেছে চ্যানেলটা, সব শাড়ির মধ্যে করে বর্ডার বসাতো হ্যাঁ হ্যাঁ এবং সেই বর্ডারটাই কিন্তু হিট ছিল বাজারে। একদম মানে আমার আমাদের মনে হয় বর্ডার ছবিটাও রিলিজ করেছিল। না তো বড় ছোট না, অনেক তখন পরে। নয়। তো সিনেমা টেলিভিশন এগুলোর তো পুজোতে তো টেলিভিশনের খুব ইম্প্যাক্ট থাকে, সিনেমার প্রচুর ইম্প্যাক্ট থাকে, মানে একটা বড় স্টারকে দেখে সে কি পড়ছে সেটাকে কপি করার ট্রেন্ড থাকে, সেটা কিন্তু শুধু জামা কাপড়ে না, তার হেয়ার স্টাইল সবকিছু মিলিয়ে, মানে একটা টাইম ছিল কি মিঠুন চক্রবর্তী স্টাইলে চুল কাটতো, একদম। এখনো অনেক আছে যারা সালমান খানের স্টাইলে চুল বড়ুয়া কাটে। কলার তো কবে থেকে হচ্ছে, আচ্ছা। বড়ুয়া কলার, রাজেশ খান্নার মতন শর্ট পাঞ্জাবি। এখনো কি একই মানে ওই ট্রেন্ড trend থাকে দেখো, ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় ইম্প্যাক্ট ইম্প্যাক্ট, থাকে। বড় ইম্প্যাক্ট, মানে স্পেশালি ইন্ডিয়ান ফ্যাশন মার্কেটে সিনেমা বলিউড টেলিভিশনের বড় ইম্প্যাক্ট থাকে। আর যদি আমি কলকাতা বেসিক তুমি কথা শুধু সেটা বলি, পুজো কেন বলছো, ধরো তুমি ইন জেনারেল হুম। তুমি কখনো আগে বাঙালি বিয়েতে হলদি মেহেন্দি তো দেখেছো? একদম দেখি। যবে থেকে টেলিভিশন এগুলো চালু হয়েছে, যবে থেকে মানুষ এগুলো Right. পপুলারাইজ করেছে, তবে থেকে কিন্তু অনুষ্ঠানগুলো আমাদের বাড়ির মধ্যে ঢুকে গেছে, কারণ আমরা ভীষণ, মানে আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবার বা নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার কিন্তু টেলিভিশন অ্যাডিক্ট, ঠিক। এবং তারা সেটাকে দেখে সেটাকে অ্যাডাপ্ট করে। তো সেই রিচুয়ালস গুলো যখন আসে, সেই পোশাকগুলো সাজগুলো দেখবে এখন গায়ে হলুদে লোকে ফুলের গয়না পরে, হুম এগুলো কিন্তু সবই আমাদের ওই টেলিভিশন এফেক্ট আমাদের রিয়েল লাইফে। না আসলে বাঙালি না নিজের কালচার ছিল অন্য কালচারটা অ্যাডাপ্ট করতেও খুব ভালোবাসে। হুম আস্তে চট আস্তে করে করেও না, হ্যাঁ, চট করে চট করে করে নেয়। করেও করেও না। নেয়। হুম, হুম। আর নিজের কালচারটাকে যত সম্ভব পেছনের দিকে ঠেলতে হুম। চায়, ভালোবাসে। এটা তুমি কিভাবে দেখো? এটা তোমার খুব ভালো খারাপ লাগে? ভাবে দেখি, সেটাই। খুব খারাপ ভাবে দেখি। আমরা সবাই ওইভাবেই নিজের ঠেলতে ঠেলতে, নাহলে তো আমরা পায়জামা পাঞ্জাবি কিংবা ধুতি পাঞ্জাবি প্রত্যেকে পরে আসতো। না তবে তো সকলেই এটা এটা আমাদের বাঙালিদের না, বাঙালিদের মতন হিপোক্রিট জাত তো কোথাও নেই। এটা হচ্ছে সব যে হিপোক্রিট জাত একটা, মানে খ্যামটার তলে ঘুমটা নাচে, মানে একদম। ঘুমটার তলায় খ্যামটা নাচে, ঠিক এই একই একই। তো না, আমাদের বাট মধ্যে- লাকিলি কিন্তু এখন যেটা হচ্ছে মানুষ আবার পুরোনো জিনিসকে ফিরিয়ে পেতে চাইছে। হ্যাঁ আমি সেটাই তখন ভাবছিলাম বলবো, তুমি অমিতাভ বচ্চনের কথা বললে তার সময়ের সেই যে শুধু সেটা প্যান্টের না, style, গয়না দেখো, trouser-এর এখন পুরোনো লোকে style। পুরোনো দিনের গয়না চাইছে, হুম পুরোনো দিনের মতন পাঞ্জাবি চাইছে, এখন না, বাবুয়ানা আমার ছেলেকে পাঞ্জাবি দেখলাম চাইছে। সে পুরোনো দিনের ঘড়ি কিনেছে, বুঝলি তো? হ্যাঁ। তুই কোথায় গিয়ে বাবাকে নিয়ে গিয়ে না না, বড় বড় ব্র্যান্ডের ঘড়িরা পুরোনো দিনের ঘড়িকে হুম। রিভাইভ করছে, একদম। Exactly. আর কিনলো পুরোনো গিয়ে। গয়নার ব্র্যান্ড সব পুরোনো দিনের ডিজাইন নকশা ডিজাইন বার করছে। বার করছে। আমরা এখন আমারই বছর পুজোর কালেকশনে এক গাদা পুরনো বাবু পাঞ্জাবি রয়েছে, মানুষ একটা টাইম অব্দি স্যাচুরেশন পয়েন্ট চলে আসে। তোর কাজটার মধ্যে তো এথনিসিটিটা এজ Yeah. কিন্তু না, এবার সেটা Huge আমার part. শুধু কাজে থাকলে হবে না, কিন্তু মানুষের সেই মনের মধ্যে মনের মনন ইচ্ছা, আর কি। মানে আমি একটা জিনিস বানালাম কিন্তু মানুষ সেটা একসেপ্ট না করলে তো আমার লাভ নেই বানিয়ে, মানুষ সেটা চাইছেও হয়তো না, তাই জন্য সেটা পড়ছে কিনে। একদম। আর সেই জায়গা থেকে তোমারও সেই জন্য চেঞ্জ হচ্ছে, পুরো প্যাটার্নটাই আস্তে আস্তে চেঞ্জ করছো। ভালো আসছে। ওটাই ইম্পর্টেন্ট।
আচ্ছা, এবারে অনেকক্ষণ হলো গানের কথায় কিছু আসি। পুজোতে দেবী চৌধুরানীর গান, তাই তো? হ্যাঁ, এছাড়া পুজোয় তোমার কি আলাদা কিছু সিঙ্গলস বা কিছু বেরিয়েছে না? এইটার বা এই প্রশ্নটা আমি যখনই আমাকে কেউ করে আমি খুব ঘেঁটে যাই। তার কারণ হচ্ছে যে আমি স্টুডিও থেকে বেরোনোর পরে সাধারণত ভুলে যাই যে এই কাজটা কবে রিলিজ হচ্ছে। সে আই কি? নরমালি ডোন্ট আস্ক আচ্ছা, যে কবে রিলিজ হচ্ছে কাজটা। ওকে। তার কারণ হচ্ছে ওইটা যেই জিজ্ঞাসা করব তখন সেটার সাথে আরো ৫০টা প্রমোশনাল অ্যাক্টিভিটি জুড়ে যাবে, যেটার সময় নেই আমার কাছে। গান আচ্ছা। গাইলেন, হ্যাঁ। দিনও চলে এলো। হ্যাঁ, এবং এই সেটার জন্য তো সাধারণত নোবডি পেজ অলসো। এবার ব্যাপারটা হচ্ছে যে আ কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে কিছু, কিছু কাজের সাথে অ্যাটাচমেন্টটা এরকমই তৈরি হয়ে যায় যে কাজগুলো মনে থাকে। আ তো ইন্ডিপেন্ডেন্ট কিছু কাজকর্ম আছে যেগুলো আ খুব যত্ন করে নিজেরা তৈরি করা কাজ। হুম, সেখানে হয়তো ওই কতটা খাটছি বা কতটা টাকা আসছে সেটা ইম্পোর্টেন্টই নয়। কতটা ভালোবেসে কাজটা করছি সেটা ইম্পোর্টেন্ট। আ ধিয়ানের জন্য ২ টো গান বানিয়েছি। বাহ! সো সেই ২ টো গান আমার ইচ্ছা আছে এই রিলিজ হওয়ার। হুম, হুম, মোস্ট প্রবাবলি তোমার অষ্টমীর দিন রিলিজ হবে। হুম, হুম, আর এটা ছাড়া বড় কাজের মধ্যে ডেফিনিটলি দেবী চৌধুরানীর একটি গান যেখানে আমরা অনেকে আছি। আমি হুম, আছি, হুম। তিমির দা আছে, উজ্জয়িনী আছে, ইমন আছে, বিক্রম দার কম্পোজিশন। ২ টো লেজেন্ডারি ২ টো গান। দুর্গাময়ূরী কান্তার মোড় আর বন্দে মাতরম কিছুটা এক্সার্ট নিয়ে একসাথে তৈরি হওয়া একটা গান। ওটা রিলিজ হচ্ছে। আচ্ছা, একটা গান শুনি এবারে। তুমি ধ্যানের জন্য যে দুটো গান তোমার রিলিজ হবে সেটাও শোনাতে পারো, বা তোমার পছন্দের মতন যেকোনো একটা গান শোনাও। হ্যাঁ, সিউর। কাভিশ বলে একটি পাকিস্তানি ব্যান্ড আছে। হুম, তাদের একটি গান আছে 'নিন্দিয়ারে'। আচ্ছা। ওটা তো ওদের সাথে কথা বলে ওদের থেকে পারমিশন নিয়ে আমরা ওটার একটা বাংলা ভার্সন বার করেছি। বাহ! ওকে, So yeah, I can sing a few lines of ঠিক that. আছে। Sure. জোনাকিরা ঘুরে ঘুরে তোরই স্বপ্ন বনে, ঘুমের ঘোরে বলা তোরই হাজার কথা শোনে, ঘুমের দেশে ভেসে যা স্বপ্নে তুই মিশে যা, ঘুমের দেশে ভেসে যা স্বপ্নে তুই মিশে যা, ঘুম পাখি ঘুম পাখি ঘুম পাখি ঘুম পাখি। আহা! কি চিরকালের অপূর্ব ফেভারিট আমার। গানটা। অসম্ভব সুন্দর। আচ্ছা, এটা তোমার তাও আমার ভালো লাগলো। তুই অন্তত বল ব্যান্ডটার নাম বললি, তাদের পারমিশন নিয়েছিস। পারমিশন নিয়ে তাদের নাম বললি। ভালো লাগলো, মানে খুব সৎ। ওই জন্য কম কথা বলি। ওই জন্য বেশি দূর মানে খুব টপে পৌঁছানোটা চাপের হয়ে গেছে। সময় লাগবে, আর সময় লাগবে। কিন্তু ধীরে টপে পৌঁছবে, ধীরে সৎ ধীরে তো। কেন আমাদের এখন তো সৎ সব হলে এখন সময় লাগে? না, এখন তো যেখান থেকে পাচ্ছে মাল ঝেড়ে দিচ্ছে, তোর নামও করছিল, তো তা উল্লেখ করলো না। উল্লেখ করেছে ডেফিনেটলি। কি একই না বল? আচ্ছা, হুদো নাম বলতে পারি এরকম। ঝেড়ে ফাঁক করে দিচ্ছে। এই যে ধরো জয়দীপদা কিন্তু তোমার এই শোয়ের মানে গরম মশলা, জানো তো সেটা সব ডিশের শেষে একটু করে ছড়িয়ে দিতে হবে। একটা ভালো জয়জিতের যে খুব মানে যেটা মনে সেটা বলে দেয়। হ্যাঁ, বলে লাভ এরকম নয় যে আমি চেপে রাখলাম, সেটাই ঠিক তো আছে। বিপদ। তোমার সেটা শোয়ের ভালো। দিকে বিপদ হয়নি আজকে? না, কোনো এই বিপদ যে তোমার নয়। একটা চেয়ার যে খালি, এই যে তোমার এটা কন্ট্রোভার্সি, সত্যি এটা হ্যাঁ। কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। ঠিক আছে, এটা বাদই দিলাম, চেয়ারটা খালি থাক, বাট চেয়ারটা ওর জন্য দুর্নিবারের জন্য একটা বড় চেয়ার দেওয়া হয়েছে ওর ব্যক্তির জন্য। ব্যাপ্তির জন্য। আচ্ছা, এবার তুমি বলো, বলো। পুজো এখন পুজো এবারে কি করছো সেগুলো তো শুনবো। ছোটবেলাকার পুজো কেমন ছিল, কেমন কাটতো, কোথায় ছিলে ছোটবেলায়, কোথায় গেছো? ছোটবেলায় আমি মোমিনপুর বলে একটি জায়গা আছে, খিদিরপুর মোমিনপুর, ওখানে থাকতাম। কসমোপলিটন এলাকা। খুব ভালোভাবে পুজো কাটাতো, মানে খুবই ভালোভাবে। তখন এই রাজনৈতিক দলগুলোর পুজোর প্রতি একটা আগ্রাসন সেরকম কিছু ছিল না। একটা ক্লাব, তারা পুজো করতো সুন্দর, এরকম এত থিম ছিল না। সাবেকি পুজো হতো ওরকম ভাবে, ফাংশন হতো।
দারুণ মজা হতো, মানে সকালবেলা নেমে যেতাম ঢাকে, ঢাক যতক্ষণ বাজবে নাচ, বন্ধু বান্ধব হাতে ক্যাপ বন্ধু, ওগুলো নস্টালজিয়া। ওগুলো আমাদের ছেলেরা হতো বাবা আবার বন্দুক ফাটাবো, আবার তার মধ্যে মানে এত ঘুরে না এই জেনারেশন, আবার তার মধ্যে ক্যাপ পুরো থাক বাবা। মানে এখন বন্দুক কি ফাটায়? আমি তো দেখতে না পাচ্ছি না। ফাটায় ফাটায়? আমি হ্যাঁ, নিজেও ফোনে ফাটিয়েছি আগের বছর। এরম- এবছর আচ্ছা, এরকম করে এখন ফাটায়, হয়? এরকম ফোনে এরকম করে ফোনে ফাটায়। ফাটায়। ফোনে ঠিক, মানে ওইরকম ওই যে খুলে ক্যাপ ক্যাপ, ভরে, হ্যাঁ। এটা এখন বোধহয় খুব একটা একটু মফস্বলের দিকে আছে, একদম মফস্বলের শহর- দিকে একদম তো আছে। আমরা এখনো ফাটাই। তুমি আমরা- এখনো হ্যাঁ, ফাটাও? আমি প্রত্যেক বছর বন্ধু, হ্যাঁ। ভালো লাগে। আচ্ছা, ছোটবেলায় এই যে ধরো সাবেক সাবেকি পুজো তুমি বললে, আরেকটা তুমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক তুলেছো, সেটা হলো বিভিন্ন রাজনৈতিক দলের আগ্রাসন হ্যাঁ। এই ক্লাবগুলোর উপরে। এই যে এখন এক একটা পুজো এক এক জনের, এবং সেটা এক একটা মাল দলের আসে এক বলে একটা করে, আর রঙের, কিছুই না, মাল আসছে। তাই পুরোটাই কতগুলো টাকার কর- ব্যাপার, একদম। পুরোটাই টাকার কথা। হ্যাঁ, কর্পোরেট গুলো দিয়ে আমি আবার কন্ট্রোভার্সি না, কিছু বলবো না ছেড়ে দাও। না না, বলো না প্লিজ, বলো। না, আমার মনে হয় এটা টাকার থেকে বড় কথা তোমার, হ্যাঁ, তুই তো চাপবি বেটা। না তো আমার মনে হয় টাকার থেকে বড় কথা তোমার এটা তোমার কতটা তুমি দখলে রাখছো জায়গা। হ্যাঁ, দখল, টাকা, কর্পোরেট সব মিলিয়ে এই পুজো এত খরচা। ভালো পুজোতে অনেক কিছু হচ্ছে। না, কিন্তু এটা ভালো সাইডও আছে, কিন্তু যত টাকা খরচা তত কিন্তু তোমার ইন্ডাস্ট্রিটা বাড়ছে। একদম, সেটা আমি বলছি। আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় খালি শোয়ের পেমেন্ট এইটুকুনি টাইমের, এত অল্প টাইমে পেমেন্টের যতটা মানে স্প্যান ইন্ডাস্ট্রি হয়, কত মানুষ সারা বছর সারা বছর ওয়েট করে সেটা এইটুকুনি ঠিক। টাইমে। সেটা ভালো, ডেফিনেটলি গুড সাইড। একদম, মানে প্রচুর মানুষ কাজ পান। মেইন ইন্ডাস্ট্রি এখন ওয়েস্ট বেঙ্গল তো পুজো ইন্ডাস্ট্রি হুম। কিংবা উৎসব ইন্ডাস্ট্রি ভালো হচ্ছে। কিন্তু আচ্ছা, এখানে তুমি যেহেতু বললে এই আমাকে টপিকটা, question করবে না, এখন না, সব বুঝে আসবো 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 তোমার আজকে কাছে। কি বিপদ দেখে আল্লাহ রে। একদম না, ভালো লাগছে তোমার কথাগুলো পুরো শুনে। দীপকদার কে খুব কে কে থাকে কিছু করতে কেউ। কিছু করতে একদম প্রশ্নটা তোমার কাছেও আসছে, তুমিও রেডি থাকো। এই যে বিভিন্ন পুজোতে এত ধরো লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, লক্ষ্য লক্ষ টাকা ছোটবেলায় হতো। আচ্ছা আমাদের ছোটবেলায় লক্ষ্য ছিল লক্ষের দিকে, ওদের লক্ষ্য এখন কোটি। ঠিক আছে, লক্ষ থেকে কোটি কোটি টাকা খরচ, ঠিক আছে এক একটা পুজো। বাবু। বহু মানুষ কাজ পাচ্ছেন, বহু Result. মানুষ কাজ করছেন, কিন্তু এমনও তো আছে পুজোর সময় এমন বহু এলাকা আছে, বহু জায়গা আছে যেখানকার মানুষজন জলের নিচে কষ্টে থাকছে। আছে, ও আচ্ছা। জলের নিচে, সত্যি জলের নিচে থাকে। ও। পুজোর সময় বৃষ্টি হলে তাদের অবস্থা সত্যিই খারাপ হয়। তো এই জিনিসটাকে কিভাবে দেখো? এটাও তো একটা দিক। এই চল আমরা পুজো কমিটিগুলোকে বলি ব্রিজ বানিয়ে দিতে। পৃথিবীর না, bridge যে বানালে কোনো হবে না। জিনিস তুমি দেখো, যা পৃথিবীতে যা হয় তার একটা ভালো সাইড থাকে, একটা খারাপ সাইড থাকে। একদম তোমাকে ডিপেন্ড করছে তুমি কোনটাকে গ্রহণ করবে, কোনটাকে বর্জন করবে। ছেলেটা ভাত- ডিপ্লোম্যাটিক ছিল না। আমি যথেষ্ট ডিপ্লোম্যাটিক নেই এখনো, কিন্তু আমার কাছে এটা মনে হয়, তুমি দেখো, তুমি জলের কষ্ট থাকবে, মানুষের কষ্ট থাকবেই, কিন্তু সেটাকে সলভ করা যেরকম দরকার, তা বলে ওটাকে সলভ করবো বলে এটাকে অফ করে দেবো, সেটাও কোনো সলিউশন নয়। মানে আমি 20% জিনিসের জন্য 80%টাকে অফ করে দিতে পারি না। আচ্ছা আমার যেটা মনে হয়, ঠিক আছে, এটা যতটা রোজগার হচ্ছে সেটা যদি তার কিছু পার্সেন্টেজ ওই ডেভেলপমেন্টটায় যায়, সেটা শুধু পুজো সেন্ট্রিক না, সারা বছরে অনেক কিছু সেন্ট্রিকই। এই যে বড় একটা অঙ্কর টাকা, সেটা কিছু যে পার্সেন্টেজ মানুষ ইনকাম করছে, সেটার শুধু মানুষ কেন, সরকারও ইনকাম করছে, তার যে 20% ওই ডেভেলপমেন্টে যায়, নেক্সট ইয়ার হয়তো 20% থেকে 10% চলে আসবে। একদম সেটা করা উচিত। এবার দেখো, অভিষেক এবছর সেটা আরম্ভ করছে। আমার এবার টাকা পয়সা নেই, কাজকর্ম নেই। তোমার না এটা একদমই এটা না। আমি হয়তো ওই আমাকে তোমাকে বলে বাহুল্য আমাকে দেবো না, পোশাকই দেবে। মানে আমি নিজের করছি না। দেখো, আমার যারা আমার আন্ডারে কাজ করে, দেখ, তা তো সারা বছর ওয়েট করে, পুজোর যতটা ইনকাম তার একটা বড় পার্সেন্টেজ তারা আমি পায়। তো সারা বছর ওয়েট করি অভিষেক একটা জামা আমাকে দেবে। দিবি এবার থেকে শুরু কর, চ্যারিটি বিজনেসও। আমরা যেরকম পুজোর বোনাস সবাইকে দিই, পুজোর ইনকামের বোনাস যদি মানুষগুলো পায়, তাহলে ওইটার ডেভেলপমেন্ট হবে। মানে তুমি না, খুব jokes are পজিটিভ not নোটে ঠিকই দেখো আর কি, হ্যাঁ। পুরো বিষয়টা পজিটিভ নোটে তুমি দেখো। পজিটিভ নোটে না দেখলে সবেতে ক্রিটিসাইজ করা তো খুব ইজি। বাড়িতে বসে ফেসবুকে ক্রিটিসাইজ সবাই করতে পারে। আসল তোমাকে পলিসি মেকারদের তুমি যদি হেল্প করতে পারো না, সেটা বেটার। একদম। আর তোমার? আমি ওকে এবছর দেখি যদি পলিসি মেকারকে হেল্প করতে পারি, পরের বছর থেকে করবো। আচ্ছা, এবছর কি করবে? এবছর ল্যাক খাও। না, আর এটা নিয়ে কি বলবে? এই যে ধরো এত পুজো, এত আয়োজন, এত টাকা পয়সা, বহু দেখো, লোকের একটা কাজ। জিনিস আমি ও একদম সঠিক কথাগুলো বলেছে। একটা তো ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটা একটা খালি পুজো কেন্দ্রিক একটা ইন্ডাস্ট্রি, যেখানে
প্রচুর কিছু আছে মানে তো প্যান্ডেলে বাঁশ বাঁধা থেকে হ্যাঁ মানে সবটাই প্রত্যেকটা সব একটা বড় বিশাল বড় মানে কয়েকশো কোটি টাকার এটা একটা ইন্ডাস্ট্রি চলে পুজো ঠিক। কিন্তু সব মিলিয়ে একটা পার্সেন্টেজ যদি যায় এগুলো আমাদের সব আমাদের ভাবনার কথা। একদম। ভাবনা বাস্তবায়িত করার জন্য যাদের মাথা এবং যাদের কাছে ক্ষমতা আছে তারা যদি এটা ভাবে তাহলে তো খুবই ভালো হয়। আমিও পজিটিভ নোটে বলবো, ভাবুক, আমরা পরের বছর দেখি। আচ্ছা, এই যে পুজোতে এখন এত ভিড় হয়, মানে প্রত্যেকটা পুজো মণ্ডপে, বিশেষ করে যেগুলো খুব পরিচিত পুজো মণ্ডপ, বিক্রি হয় এখন। পুজোর টিকিট, হ্যাঁ টিকিট করা ওই হয়েছে। দেখো মানে টিকিট কেটে পুজো দেখ, আমাদের এটা শুরুই হয়েছে এর থেকে। না না আমরা তারা প্রত্যয় শুরু মানে করেছে, হ্যাঁ, না, মানে তারা প্রত্যয় শুরু এটা হয় করেছে। হচ্ছে টিকিট কেটে পুজো দেখতে যেতে হবে না, এটা ওদের কনসেপ্টটাই হলো তোমাকে ফার্স্ট প্রিভিউ দেবে, হুম যেখানে তোমাকে স্পেশাল লাইন দিয়ে তোমাকে নিয়ে যাবে, তারপর থেকে ষষ্ঠী বা পঞ্চমী থেকে নর্মাল যেরকম লাইন হয় সেরকম। তার আগে অবধি একটা টিকিটের সিস্টেম করেছে এবং সেটা অনেক ক্লাবই করেছে। আচ্ছা, এবং সেটার আমি তো যখন আমার প্রথম মনে হলো আপত্তি কেন করেছে, তখন ওদের বক্তব্য ছিল যে সারা পৃথিবীতে সমস্ত আর্ট মানুষ পয়সা দিয়ে টিকিট কেটে মিউজিয়ামে And দেখতে that's, যায়। I find it হুম। তো logical. এটাও একটা বড় আর্ট, হুম মানে পৃথিবীর এখন ওয়ান অফ দ্য বিগেস্ট আর্ট ফেস্টিভ্যাল, সবথেকে সেখানে বড় মানুষ art কেন festival টিকিট কেটে দেখতে যাবে না? আচ্ছা, তোমাকে এমন তো করছে না যে পুরোটা অফ করে দিচ্ছে, সাধারণ মানুষের জন্য ষষ্ঠী থেকে দশমী অবধি খোলা রাখছে। ওরা একটা স্পেশাল প্রিভিউ সেকশন করছে যেখানে টিকিট করে মানুষ, তবে সেখানে অতটা ভিড় হবে না, একটু মানে Obviously, ভালো ভিড় হবে, কেন ভালো হবে ভিড় না? হচ্ছে ওখানে। তো এই যে ধরো এত মানুষ, এখন ছোটবেলায় যেমন পুজো কাটিয়েছো তখন তো এত ভিড় হতো না, নিজেদের পাড়ার না, কি পুজো বলছো? সেখানে, না নিজেদের পাড়ার না, না, পুজো এটা- সেখানে, হ্যাঁ, বড় বড় কি ক্লাবগুলো বলছো? যেরকম একডালিয়া শিব মন্দির ছোটবেলা থেকেই সারা ভিড়। জীবনই- সারা আর জীবনই কিন্তু লোক। তখন কি তোমরা সেই প্রথমা দ্বিতীয়া থেকে পুজো দেখতে না, শুরু না, করতে? কখনোই একদমই না। নয়, এখন তো তখন তখন থেকে ভিড় ষষ্ঠী হয়, থেকে পুজো ছিল, পঞ্চমী অবধি লোকে স্কুল থাকতো, এখন ষষ্ঠী থেকে পুজো ঠাকুর শুরু হতো, দেখা কিন্তু এখন প্রথমা দ্বিতীয়া থেকেই পুরো মণ্ডপে এখন মণ্ডপে গিয়ে, মহালয়া থেকে। মানে মহালয়ার থেকে আস্তে আস্তে প্রথমা দ্বিতীয়ায় গিয়ে রাত্রিবেলাতে হাঁটা যায় না আর কি, এরকম একটা পরিবেশ। তো এই মানে এই যে এত মানুষের সমাগম, এত কিছু, এর মধ্যে যাও কি পুজো দেখতে, সেটাই আমার না। প্রশ্ন। কিন্তু দেখা হয় না, তাহলে বাড়িতে পাড়ার বাড়িতে থাকি আমি যে ষষ্ঠী তো শুটিং করে তো আবার কি, কমপ্লেক্সে থাকি। ওই তো আচ্ছা, এখানেও তো টাকা পয়সা হ্যাঁ। আসবে, তুমি সকাল অবধি শুটিং করে। কিছুটা ওটা ব্যাংকিং এর জন্য করতে, একদম। আমাদের শুটিংটা ব্যাংকিং এর জন্য হুম, করতে। হুম। আমরা ছুটির যদি নেবো, টেলিকাস্ট কি হবে? টেলিকাস্ট তো ব্যাপার সেটা না। আমাদের কমপ্লেক্সের নিচে একটা ছোট্ট পুজো হয়, হুম হুম। ওখানে সন্ধ্যাবেলাটা কিংবা কিছু সময় গান, নাহলে বন্ধু বান্ধব আছে, আড্ডা, এইসব কেটে যায়। মানে পুজো মানে আড্ডাই হয়, মানে ওই আমি প্রতিমা প্রচণ্ড দেখতে আড্ডা যাওয়ার মারতে হয় ভালোবাসি। না। ওকে, সেটা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে। বিতর্কিত আড্ডা মারতে ভালোবাসি। বিতর্কিত তো, তাও তো এখানে মানে একটু মনে হচ্ছে পুরোটা খুলতে পারছে না। বলতে পারছে না। দেখো, বাঙালির মধ্যে দুটো তিনটে জিনিস থাকবে, এক হচ্ছে সৃষ্টি, হুম কৃষ্টি হুম, আর পলিটিক্স। ঠিক। এই তিনটে থাকবে, রাজনীতি বাঙালির জেনেটিক্সে আছে। যে কিছু করার নেই ভাই। একদম। কি আমি ভুল বলছি? এমনিতে ধন্যবাদ তুই তো তো সব হঠাৎ যেন শুনছে। চার্লি চ্যাপলিনের একদম মানে যুগে চলে গেছে, পুরোটা এক্সপ্রেশন রেখে দিয়েছে না, ধন্যবাদ ইন জেনারেলি খুব যে বেশি। খুব কম কথা বলছে, ও শুনছে পুরো এবং কথাটাই। রিঅ্যাক্ট করছে আচ্ছা, তোমার ছোটবেলা কোথায় কেটেছে? বাড়িতে। অফকোর্স বাড়িতে, কোন জায়গায় কেটেছে সেটা জানি, বাড়িতেই কাটবে ছোটবেলা। আমার ভিভিড মেমোরি সিথি থেকে, বাট আচ্ছা। কিন্তু ছোট একদম স্কুলিং টুলিং এভরিথিং বারাসাতে, ওকে, তারপর নাকতলা। আচ্ছা, মানে ছোটবেলার পুজোগুলো বারাসাতেই ম্যাক্সিমাম হুম। সময় ছিল, পরে এখানে এসছো। তো এখানে ধরো বারাসাতেও খুব বড় বড় পুজো হয়, নাকতলাতে বিশাল বড় পুজো। না, বারাসাতে মনে হয় কালী পুজো বেশি বড়, বারাসাতে, দুর্গা পুজোর হ্যাঁ। থেকে কালী পুজো বেশি এখনো বড়। পুজোরম বড়, নাকতলা এখনো পুজোরম বড়। কি আগের বছর থেকে দেখলাম খুবই ডিটোরিয়েট করেছে, খুবই খারাপ হয়েছে। সেটাও So একটা জয়দীপ reason দা পয়েন্ট, রয়েছে। জয়দীপ দা বাজে টপিকে নিয়ে যাচ্ছে আমি কিন্তু। বাজে topic, আমি জিজ্ঞেস করলাম খুব এখনো পুজো বড়। ডিসঅ্যাপয়েন্টিং। আমি এটাও যে আমার সাধারণ না না, তুই চিন্তা করিস না, আমি ঠিক আর্টের দিকে নিয়ে চলে যাবো ব্যাপার। ও যতটা দিচ্ছে ও ততটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, বলো না, ও তো নিজেই বলল। হ্যাঁ, ভালো হয়নি আগের বছর, নাকতলা পুজো ভালো হয়নি। হ্যাঁ ঠিক আছে, আবার হবে, ভালো কেন্দুয়ার পুজো খুব ভালো হয়েছে। কিন্তু ও যে খুব সাইলেন্ট থাকে তা নয়, কিন্তু মাঝে ও মাঝে সাইলেন্ট, পুরো বিষ ও। ও ভায়োলেন্ট। না, তুমি একটা জিনিস জিজ্ঞাসা করছিলে না, পুজোর ভিড়। হ্যাঁ এটাতে একটা ছোট্ট জিনিস মনে হচ্ছিল যে এর আগে পর্যন্ত, এই মোবাইল ফোন আসার আগে, সোশ্যাল হুম। মিডিয়া আসার আগে পর্যন্ত পুজোটা খুব সমাজের মধ্যে হওয়া একটা ঘটনা ছিল। এখন ওটা সোশ্যাল মিডিয়ার পুজো হয়ে গেছে। ঠিক।
প্যান্ডেল উদ্বোধন কবে হচ্ছে আর কবে কোন মায়ের ছবিটা পোস্ট হয়ে যাচ্ছে আর কোনটা ভাইরাল হচ্ছে, সেইটার উত্তেজনাটা অনেক বেশি দেন এনজয়িং দ্য একদম। রিয়েল পুজো। না অলসো পুজোর মণ্ডপে আমি দেখেছি আগের বাড়ি আমরা লোকজন প্রত্যেকবার ঠাকুর প্রণাম করার থেকে সেলফি তুলতে না বেশি আমি ব্যস্ত। দেখলাম বলছি তো ওই ত্রিধারাতে আমরা আড্ডা মারি গিয়ে রাত্রিবেলা পুজোর লাইনে ওরা বলতে বাধ্য হচ্ছে আপনারা ফোনটা না আমি ঠাকুরটা দেখুন, কেউ জিনিসটা দেখছে না, সবার মুখের সামনে একটা করে ফোন, এরকম করে করে প্যান্ডেল দেখছে আর ঠাকুর দেখছে, মানে কেউ নিজের জিনিসটাকে উপলব্ধি করার এক্সপিরিয়েন্স করার ব্যাপারটা মানে নেই। এখন রিয়েল এক্সপিরিয়েন্স, চোখ চলেই গেছে। ইন্দ্রিয় দিয়ে এক্সপিরিয়েন্স করাটা বন্ধ হয়ে গেছে, মানে কমে গেছে, মানে এটা কিছু করার নেই। মানে আমাদের পরের জেনারেশনের জন্য তো আমার আর রীতিমতো AI আছে। ভয় আছে, রীতিমতো ভয় আছে। AI কি করবে? পুজো দেখায় এআই কি করবে? এবার একটা প্যান্ডেল এআই পুজো হপিং হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আগের বারই মেরে বিজ্ঞাপন করেছে, ওদের পুজো ক্যাম্পেইনই ছিল এআই দিয়ে ঠাকুর দেখুন, মানে আপনার একজন সেলিব্রিটি থাকবে, সেই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সে একটা শুট করেছে, আপনি কন্টেস্টের নাম লেখান, আপনি ওই ব্র্যান্ড অ্যাম্বাসেডারের সাথে ঘুরছেন পুজোর, আপনাকে এআই ভিডিও পাঠিয়ে দেওয়া হবে। না কিন্তু এই যে আমি গেলাম সামনে প্রতিমা, আমি দেখলাম প্রতিমাকে প্রণাম করলাম, সেটাই তো বলছি, যদি কেউ সামনে প্রতিমার সামনে গিয়ে এরকম করে ফোনটা দেখে, সে প্রতিমা কোথায় দেখছে, তো ফোনেই দেখছে, তার থেকে বাড়িতে বসে সে ফোনে প্রতিমার ছবিটা দেখে নেবে আর কি। টেলিভিশন কবে থেকে আছে, আমাদের দেখাতো না, আগেও দেখাতো সেই পুজো পরিক্রমা না, পুরো। এখন হলো কার কম্পিটিশন, আমি কত তাড়াতাড়ি ওই ছবিটা আগে দিতে পারবো। ওইটা আমার হচ্ছে 5টা point। বন্ধুর আগে আমি ছবিটা ঠাকুরটা দেখেছি, সেটা আমি প্রমাণ করতে হবে আমার ফেসবুকে ছবিটা দিয়ে। সোশ্যাল ভ্যালিডেশনটা এতটাই বেড়ে গেছে যে ঠাকুর দেখার থেকে ঠাকুরকে আমি দেখেছি সেটা দেখানোটা বেশি। হ্যাঁ, বাহ, এটা একটা দারুণ কথা বলেছি কিন্তু, তাই তো? আচ্ছা, গল্প তো হলো, একটা গান শুনি তারপরে আবার গল্পে এই আসবো। জন্য আমি কম কথা বলি। মানে গানটাও গাইতে হবে, গল্পটাও আড্ডায়ও থাকতে হবে, সেই জন্য। আচ্ছা ঠিক আছে। সবাই উঠেছিল একটা গান গা। হ্যাঁ হ্যাঁ, ও গান শুনবে না? হ্যাঁ চলো শুনছি। গানই তো ওর জায়গা। হুম। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়, তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আচ্ছা, এবার পুজোতে মা কিসে আসছেন আর যাচ্ছেন? মা তো এসে গেছেন। না না, মানে তোমার কিসে এলেন আর হাতিতে যাচ্ছেন? গেছে, হাতিতে এসছে, আর যাচ্ছেন কিসে? নৌকো। ওই জন্য তো বৃষ্টি বেশি। সেটা ভালো না খারাপ সেটা? হাতিতে আসা খুব একটা ভালো নয়, হ্যাঁ, ধ্বংস করতে করতে আসে, আর নৌকোতে তো ভাসিয়ে ভাসিয়ে নিয়ে নিয়ে চলে চলে যাবে। যাবে। তাই হচ্ছে। সেটাই দেখতে পাচ্ছি এবছর। হ্যাঁ, মানে তুমি এগুলো বিলিভ করো? না এগুলো তো কিন্তু ভালো লাগে না, ভালো লাগে, মানে ট্রিভিয়া। আমার একদম। খুব মনে হয়, ছোটবেলা দিদা বলতে, এবার কিন্তু মা এতে আসছে, তার মানে এইগুলো হবে। এটাই আচ্ছা। এটাই হচ্ছে মানে আমাদের পূজার এক্সপিরিয়েন্সটা হচ্ছে গল্পটা। একদম। আমার এখন মনে হয় যে শীতটা ছোটবেলায় ভোলা, এই আমি ব্যাপারগুলো থাকতাম না মজাটা। কলকাতায়, আমি তো শান্তিনিকেতনে বড় হয়েছি। হুম এবার হুম। ছোটবেলায় আমি বাড়িতে আসতাম পুজোর হুম, সময়, হুম। মহালয়ার দিন চলে আসতাম, তখন মহালয়া থেকে ছুটি পড়তো। মহালয়ার দিন পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে পাড়ায় ঠাকুর আসতো, হ্যাঁ। সারা রাত ঘুমাতে পারতাম না, মানে মহালয়ার দিনের রাতের কথা বলছি, হুম, হুম। তার আগে দিন তো ঘুমাইনি মহালয়া শুনবো বলে। হুম। আর মহালয়ার দিন সারা রাত ঘুমাতে পারতাম না, কোন সময় ট্রাকের আওয়াজ আসবে, ঠাকুরটা আসবে দেখতে, তাও দেখতে যাবে। ভাজবে আর দৌড়ে যেতে হবে, গিয়ে ওই ঠাকুরের মুখটা খড় কাগজ দিয়ে ঢাকা, হুম হুম। মানে খুব সাধারণ পাড়ার পুজো ওটাই কিন্তু। ওটাই কিন্তু অপেক্ষা। হ্যাঁ, মানে ওই ধাক্কাটা গন্ধ, সরবে। ওই যে প্যান্ডেলে ঢুকে একটা গন্ধ ছিল, আমার এখনো মানে প্যান্ডে ঢুকলে এই গন্ধটা আসে, মানে পাড়ার পুজো কিন্তু এখন ওই গন্ধটা আছে, মানে ঠাকুর আসছে একটা গন্ধ থাকে, পাড়ার ওই যে খাটামো বাদে হুম। কাপড়ের একটা গন্ধ থাকে, গন্ধ থাকে। মানে আমি এখন ওই মানে ওইটা ভুলতে পারি না, মানে যখন ওই আওয়াজ আসে না ঠাকুর দেখতে, পাড়ায় ঠাকুর আসে, এখন আমি সকাল উঠে গিয়ে ঠাকুরটা দেখতে যাই। আচ্ছা, পুজোয় কলকাতাতেই থাকো নাকি? পুজো মানে একদম, এখন পুজো পুজোর 5 কলকাতাতেই দিন আমি কাটে? পৃথিবীর কোথাও যাই না, আচ্ছা। কোথাও যাই না। আমি 1 বছর পুজোতে বম্বে ছিলাম, মানে আমি লাইফে মানে ওরকম ডিপ্রেশনে জীবনে যাইনি, আমারও হয়েছে। মানে আমি জীবনে যাইনি ওরকম ডিপ্রেশনে। আমি বলে আমি কোনোদিন, আমি পুজো যা কাজ আসুক, তো পুজো এই কটা দিন কাজ বন্ধ পুরোপুরি? আর এখন আমার খুব ক্লোজ দুজন বন্ধুর বাড়িতে পুজো, দেখো আমার এখন আর পুজোর আগের 6 মাস তো কাজ করে। সপ্তমী অবধি কাজ করতে হয় রাতে। সপ্তমী পর্যন্ত? অষ্টমী নবমী দশমী না, অষ্টমী টুকটাক কাজ থাকে, মানে ইভেন্টে একটা দুটো ওইটাও কাজ হুম, টুকুনি, হুম, আর হুম। কোনো কাজ ওরকম রাখি না। আর এখন আমার খুব দুজন ক্লোজ বন্ধুর বাড়িতে পুজো হয়, হুম, তো সেখানেই কেটে যায় আর কি।
আচ্ছা, মানে কাজ সপ্তমী পর্যন্ত, তারপর থেকে নিজের মতন করে আড্ডা, দশমী বন্ধু অবধি, বান্ধব। হ্যাঁ, মানে তখন দশমী আমি ফোনও ধরা নেই, কিচ্ছু নেই। পুজোর ওই কটা দিন তো ওটাই আনন্দ। সারা বছর ওয়েট করে হ্যাঁ, মানে ওই আনন্দ, এই পুজো পুজো আসছিল ব্যাপারটা ভালো ছিল। এই যে দুদিন পর পুজোটা শেষ হয়ে যাবে, এটার থেকে মানে খারাপ জিনিস মানে পৃথিবীতে কিছু হয় না। আচ্ছা জয়জিৎ, পুজোর প্রেম নিয়ে বলো কিছু। ছোটবেলায় পুজোতে প্রেম হয়েছে? ওই 4-5 দিনের প্রেম হতো, তো বিসর্জনের সাথে শেষ হয়ে যেত। শেষ হয়ে যেত? কোনোটাই তার থেকে বেশি দিন টেকেনি? ছোটবেলাতে ইনফ্যাচুয়েশন থেকে প্রেম থাকে না। কিরকম একটা দুটো বলো ঘটনা। একটা দুটো একটা দুটো তাহলে অনেকগুলো বলো। তো কতক্ষণের এপিসোড? ও করে নেবো আমরা, 3-4 ঘন্টা করে নেবো, কোনো অসুবিধা নেই। মনেও থাকে না তখন। ওই প্রেমটা না ইনফ্যাচুয়েশন হয়, মানে ওই 3 দিন 4 দিন থাকে, তারপর শেষ হয়ে যায়। 3 দিন 4 দিন ঘোরা, একটুখানি একসাথে অঞ্জলি দেওয়া, আমাদের তো প্রেমটা ওটাই ছিল, আর ওর বেশি তো কিছু নয়। তবে ওই সেরকম কোনো মনে রাখার মানে মতো ওই কোনো কথা বিসর্জনের সঙ্গে সঙ্গে কি করে একটা মানুষকে মনে হতো যে ঠিক আছে ব্যাস হয়ে গেল? না। এটা তো ইনফ্যাচুয়েশন ছিল, তখন প্রেম ব্যাপারটাই তো বোঝার 10, 11, 12 কে প্রেম বোঝে? এখন বোঝে, বলো কি? এখন বোঝে? আমি জানি না। এখন সিচুয়েশনশিপ হয়ে যায় না, ওটা হলো Situationship। সিচুয়েশন। তখন আমরা টার্মসে জানতাম না, ওটা হলো পুজোর সিচুয়েশনশিপ। আচ্ছা, পুজোর কটা দিনের জন্য? পুজোর সিচুয়েশনশিপ ওটা আর কি। পুজো স্পেশাল। হ্যাঁ, পুজো স্পেশাল তো সেরকম মনে রাখার মতন না, তেমন না, কিছু না। হয়নি, যেগুলো হয়েছে সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে হ্যাঁ, চলে হ্যাঁ, গেছে। আর তোমার? আমি তো সারা বছরই প্রেম থাকে, ডিপেন্ডিং অন দ্য টাইম অ্যান্ড স্পেস। আমি দুর্নিমের মতো অত প্রেমিক নয়, কিন্তু অল্প। আচ্ছা, তাহলে আসছি হ্যাঁ। পরিবারের কাছে। আমার ওরকম সিচুয়েশনশিপ, ন্যানোশিপ। আমি তো জেনজি হয়ে গেছি না, ন্যানোশিপে বিশ্বাস করি আর কি। ওকে, সেটা তো এখন, কিন্তু হ্যাঁ। আগে আগে তো অন্যরকম ওটা তখন ছিল। টার্মস গুলো জানতাম না, এখন টার্মস গুলো জানি এখন বলে বুঝতে বলতে পারি। পারছি হ্যাঁ, যে তার সেটাই ছিল আর কি। তো আলাদা করে পুজোর প্রেম সেরকম কিছু হয়নি, কিছু মনে না, রাখার পুজোর মতন প্রেম কখনোই সেরকম নয়, হয়নি। না, ভালো লাগা বা সেটা লিঙ্গার করেছে পুজো ছাড়িয়ে বছর খানেক, সেরকম কিছু হয়? কখনোই না। আচ্ছা, দুর্নিবারের প্রেম নিয়ে বলে দিয়েছি, কিন্তু হুম। তোমার বলো। প্রেমিক হ্যাঁ। মানুষ। ওর প্রেমিক- প্রেমটা ও জানে। একটা জিনিস শোনো, যে কোনো বাঙালি ছেলে হাতে গিটার নিয়ে গান বাজাতে পারলে, হ্যাঁ। গান গাইতে পারলেই, আমি গিটার বাজাতে পারি না। গান গাইতে তো পারে, গান গাইতে পারলেই মেয়েরা প্রেমে পড়ে। হ্যাঁ, মেয়েরা পড়ে, কিন্তু দুর্নিবার কি পড়ে সেটা কি? বলো। তুমিও সেটা কি reciprocate ছোটবেলা করে থেকে প্রেমে দুর্নিবার। বারবার পড়তে না? আমি ছোটবেলা থেকে প্রেমে পুজোর সময় আলাদা করে ওরকম টাইম দেখে পড়তাম না। পুজোতে তখন তো শো সব- করতো। তাহলে পুজোতে তখন শো করতাম না। হ্যাঁ, তাহলে পুজোয় প্রেম হয়নি? আলাদা করে হুম, না, পুজোর সময় প্রেমটা বাঁচিয়ে রাখতে হতো। কেন? অন্য কেউ যদি নিয়ে যায়, আচ্ছা, সেই অন্য সময় কারোর তুমি যদি বেশি মানে হয়ে যায়, প্রোটেক্টিভ মোডে চলে যেতে। হ্যাঁ, তখন আর কি ওইটা বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, এই এই scene। আচ্ছা, মানে তখন একটা গুরু দায়িত্ব তোমার, হ্যাঁ, তাই তো? তো আলাদা করে মানে তখন ভালো লাগা, কাউকে দেখে ভালো লাগলো হঠাৎ করে, সেরকম কিছু না? হয়তো হয়েছে, মনে নেই। মনে নেই। হ্যাঁ, তো পুজো- আর বিশেষ করে দেখো আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে পুজোর প্রেম নিয়ে প্লিজ কথা বলো না। তার কারণ হচ্ছে যে মোহরের সাথে একটা পুজো আমি কাটাতে পারিনি। তো যতবার মানে এই প্রথম পুজো যখন আমার আর মোহরের সম্পর্কে, তখন ওকে বেচারা সারপ্রাইজ দিতে হায়দ্রাবাদ চলে আসতে হয়েছিল আমার কাছে। এবং আচ্ছা, ওই একবারই ও এসেছিল, কারণ তারপরে বুঝেছিল যে আমাদের পুজোর সময় এক শহর থেকে আরেক শহরে যে তাঁবু খাটিয়ে আমরা হুম হুম, যাই আর কি, এপার থেকে ওপার, সেটাতে আরামের থেকে কষ্ট অনেক বেশি। ঠিক। তো ও বলে দিয়েছে তুমি থাকো, হ্যাঁ, শো ফো করে নাও, পুজোর পরে আমরা দেখা করব। কিন্তু হ্যাঁ, একটা জিনিস যেরকম আমরা ম্যান্ডেট করে নিয়েছি যে দশমীটা হুম আমরা একসাথে কাটাই। হুম, সো উই মেক শিওর অফ দ্যাট। সো আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে পুজোর প্রেমটা হচ্ছে দশমীর দিন মোহরকে নিয়ে সিঁদুর খেলতে যাওয়া। আচ্ছা, মানে সেটা থাকে, মানে কম্পালশন, সেটা থাকবেই, কম্পালশন না, তোমার এটা ভালো আমার, লাগা হ্যাঁ, সেটা। মানে অ্যাটলিস্ট কোথাও তো গিয়ে একটা কানেক্ট মানে থাকা একটা যায়। দিন একসঙ্গে কাটালে হ্যাঁ, পুজোর হ্যাঁ, মধ্যে। এটা হলো তোমার এখনকার, মানে এখন যখন তুমি একটা রিলেশনশিপ এবং তারপরে বিয়ের মধ্যে গেছো তখন। হুম। আর এখন তো তোমার ছেলে, হুম। সেও তো একটা, তার সঙ্গে তো সময় কাটানো পুজো একটা আলাদা। ও আপাতত অর্ধেকটা পুজো দেখেছে, তখনও মানে বুঝতেই পারেনি। এই আর পুজোটা এবারে আশা করা যায় বুঝতে এক্সপিরিয়েন্স পারছি। করবে খানিকটা। তো এবারে কলকাতাতেই, মানে পুরোটা কলকাতাতেই থাকছো? পুরোটা কলকাতাতে থাকছি না, তবে কয়েকটা দিন থাকছি কলকাতা। তো একটা দিন কলকাতায় কাটছে। কিন্তু এই ধরো পুজোতে যখন ছোটবেলা থেকে পুজোর বিভিন্ন বারাসাতে, তারপরে তুমি টালিগঞ্জে এলে, তখন এখানে যে পুজোর সময় আলাদা করে হয় না, অনেক সময় ভালো লেগে যায় কাউকে চট করে, সেরকম কোনো ঘটনা ছোটবেলায় ঘটেনি? না, আমার কাছে পুজোর এক্সপিরিয়েন্সটা বারাসাতে থাকাকালীন
পাড়ার প্যান্ডেলের অর্গানাইজেশন কমিটি, ভলেন্টিয়ার করা, এই ব্যাপারগুলোতে কেটেছে। তার পরবর্তীকালে কলেজে থাকাকালীন আমার ছবি তোলা নিয়ে একটা অন্যরকম ইন্টারেস্ট ছিল। আচ্ছা, মানে তো ফটোগ্রাফি তুমি ভালোবাসো? হ্যাঁ, তো বিভিন্ন রকম বিদেশি ম্যাগাজিনের জন্য আমরা ডকুমেন্ট করতে বেরোতাম। তো সেইটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। তো আমার ঠাকুর দেখতে খুব ভালো লাগতো, ঠাকুর মানে প্যান্ডেল হপিং করতে আমার খুব ভালো লাগতো, কিন্তু প্যান্ডেল হপিংটা ওইরকম ভাবে না যে লাইনে দাঁড়িয়ে ফুচকা খাবো, এই খাবো, হ্যান খাবো, ত্যান খাবো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ঠাকুর দেখাটাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। তো আমরা আলাদা আলাদা রুটিন করে নিতাম যে আজকের দিনটা আমরা শুধু বনেদি বাড়ির ঠাকুরগুলো দেখবো, আজকের আচ্ছা। দিনটা আমরা শুধু এই চত্বরের ঠাকুরগুলো দেখবো। তো ওইটা একটা খুব আনন্দের বিষয় ছিল। তো পুজোর সময় ভালোবাসা বলতে মায়ের মুখ দেখা। ওটাই ভালোবাসা। হুম। আচ্ছা, ছোটবেলা থেকে মানে তোমার কি শখ ছিল বা স্বপ্ন ছিল যে বড় হয়ে কি তুমি মানে গানই গাইবে, গায়ক হবে, মানে সঙ্গীত শিল্পী হবে, সেরকম সেটা তো কিছু ছিল? সেটা দেখো, সেটা তো মানে ছোট থেকে উইথ টাইম বদলায়। হুম। ক্লাস 4-এ যখন আমি পড়তাম তখন আফ্রিকার বন্যপ্রাণী বলে একটা বই আমি জন্মদিনে গিফট পেয়েছিলাম। তো প্রায় 7-8 পর্যন্ত আমার মনে এটাই ছিল যে আমি চাঁদের পাহাড়ের ওই ক্যারেক্টারটি হব হুম হুম। পরবর্তীকালে। আমি হুম। জঙ্গলে গিয়েই ঘুরে বেড়াবো। আচ্ছা। তারপরে বুঝতে পারলাম যে এটা আনপ্র্যাকটিক্যাল, একটা খুব ইমপ্র্যাকটিক্যাল একটা জিনিস হতে চলেছে, এটা আমি করতে পারবো না। বারাসাতে থেকে তো কোনোদিন পসিবল না, বাবা তো আমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা পাশ না করলে বাড়ি থেকে বেরোতেই দেবে না। তো শঙ্কর হওয়া আমার হবে না। তারপরে ভেবেছিলাম আমি একটু পাইলট হতে চাই, সেটাও হতে দেয়নি। আচ্ছা। হ্যাঁ, কারণ মধ্যবিত্ত পরিবার, তোমাকে চাকরি করতেই হবে, হুম হুম। পাইলট হওয়াটা খুব একটা ফিজিবল ড্রিম নয়। ওকে, মানে হ্যাঁ, ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল বাড়ির লোকজন? না, নট এরকমই চাইতো? নেসেসারি ডাক্তার, ইঞ্জিনিয়ার আচ্ছা। বা হুম হুম। প্রফেসর, বাট পড়াশোনা করে তোমাকে কিছু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে তারপর কিছু না কিছু একটা করতে হবে। হুম। তো পাইলট হওয়ার স্বপ্নটা কাটিয়ে দিয়ে যখন ইঞ্জিনিয়ারিং এ ঢুকলাম আমি বুঝতে পারলাম যে এটা জাস্ট হ্যাঁ করতে হবে, করে নিই। কারণ পড়াশোনা করে খুব একটা লাভ হবে না। আচ্ছা। হ্যাঁ, আমি যে ধরনের মানুষ তাতে পড়াশোনা করে আমি খুব একটা কিছু করতে পারবো না। তার কারণ হচ্ছে যে রেজাল্ট খারাপ করতাম যে তার নয়, কিন্তু আহ, কোনো কারণ মানে বুঝতাম না। কারণ এবং সেটার মানেটা বুঝতে না পারাটা ভ্যালিডেটেড হয়ে গেল যখন চাকরি করতে ঢুকলাম তো তখন গান আইটি সাইড বাই সাইড সেক্টরে। চলছে না, গানটা আমার পরিবারের মধ্যে এমনিই এরকম? ছিল, গুনগুন হুম করে হুম। সারাক্ষণই গান হুম টান হুম। গাইতাম। পরবর্তীকালে যখন আইটি সেক্টরে ঢুকলাম তখন এই ভ্যালিডেশনটা পেয়ে গেলাম যে পড়াশোনা করে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে যে এত 4 বছর ধরে বিভিন্ন মানে একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে তুমি ইলেকট্রিক্যাল শিখছো, ইলেকট্রনিক্স শিখছো, মার্কেটিং শিখছো, হাবি-জাবি অনেক কিছু শিখছো। তো কলেজ লাইফে আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগতো হচ্ছে টেক ফেস্ট অ্যাটেন্ড করা, টেক ফেস্ট অর্গানাইজ করা, রোবট বানানো, এইসব হুম হুম হুম। জিনিসপত্রতে অনেক বেশি ইন্টারেস্ট ছিল। পরে গিয়ে আইটি সেক্টরে কাজ করতে গিয়ে দেখলাম ওখানে বেসিক্যালি হাল খাতায় যে খাতা লেখার কাজটা হয় সেটার একটা ডিজিটাল ফরম্যাট ওখানে কাজ হয়। হ্যাঁ, মানে এটা যারা আইটি সেক্টরে কাজ করছেন তারা একদম অক্ষরে অক্ষরে মিলিয়ে নিন এটা, আমি বাজে কথা বলছি না। যত মানে প্রমোশনস হতে থাকে তত কাজের মানটা কমতে থাকে, হুম হুম। তত মানে ফালতু রেসপন্সিবিলিটি বেশি মানে বাড়তে থাকে তোমার। হুম হুম। কম্পিউটারে বসে কোডিং করার থেকে প্রেজেন্টেশন বানানো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। সো এই দিকটা যে মানে খুব একটা কাজের নয় সেটা বুঝতে পেরে গেছিলাম, এবং এই মুহূর্তে তো এআই এসে যাওয়ার পর এমনি অর্ধেক লোকজনের কাজকর্ম চলে যাচ্ছে। সো ইনকম্পিটেন্সির ব্যাপারটার দিক থেকে বুঝতে পারলাম যে পড়াশোনাটা যদি নিজের গ্রোথের জন্য বা অ্যাকচুয়ালি কোনো একটা পিএইচডি পেপার আমি করতে চাই, একাডেমিক্সটাকেই আমি মূল দিকে নিয়ে যেতে চাই, ওটাই আমার কেরিয়ার হবে, এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলেই পড়াশোনা করা উচিত। না হলে পড়াশোনা করে সত্যি কোনো লাভ নেই। এই একদম। সময় দাঁড়িয়ে তো সত্যি কোনো লাভ নেই। আমি অনেস্টলি চাই ধিয়ান চাষ করতে শিখুক, হুম। ধিয়ান জঙ্গলের মধ্যে বড় হোক, নেচারের মধ্যে বড় হোক, বিকজ দ্যাটস গোয়িং টু ফেড অ্যাওয়ে আফটার আ পয়েন্ট অফ টাইম। আমার রিটায়ারমেন্ট প্ল্যান চাষ করা। তোমার? তোর তো হ্যাঁ। হ্যাঁ, মানে আমাদের যারা একটুখানি মানে কি বলবো মাটিতে পা রেখে চলি আমরা বিশ্বাস করি এটা যে এটা এই ডিজিটাইজেশনটা ইজ নট দ্য ফিউচার, ইট একদম। ক্যানট বি। কিন্তু মিউজিকটাকে প্রফেশন করলে কবে? মিউজিক আমার কাছে প্রফেশন হয়ে এসছে, আমি করিনি। So, আচ্ছা, মানে সেটা কাজ করতে করতে আস্তে আস্তে কাজ এটা- করতে করতে না, আমি চাকরি ছেড়ে ফটোগ্রাফি করছিলাম ফুল ফ্লেজেড। তো সেখানে ঘটনাচক্রে আর কি সারেগামাপাতে আমার মানে অডিশনটা দেওয়া হয়ে যায়। তো তারপরে যখন আমি সারেগামাপাতে এই পুরো প্রসেসটার মধ্যে ঢুকি, অডিশন হয়ে গিয়ে পুরো জিনিসটাতে, তখন প্রথম 5 মাস আমার কাছে এটাই ছিল যে বাহ, আমাকে সুন্দর থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, এসি ঘরে থাকছি, আমি সব থেকে পছন্দের কাজটা আমি করছি, গান গাইছি, আর তো কোনো কাজ নেই আমার। হুম হুম।
কারণ ওইখানে যে কটা গান গেয়েছিলাম তার মধ্যে অধিকাংশ গানই আমায় নতুন করে তুলে গাইতে হয়েছে, কারণ আমি ওরকম ভাবে তো প্রফেশনালি গান গাইতাম না, এবং আমার মানে পাশাপাশি বাকি সবাইকে দেখছি তারা এরকম চটের ব্যাগ ভর্তি গানের খাতা নিয়ে এসছে, আর আমাকে যখন জিজ্ঞাসা করেছে তুমি কটা গান জানো, আমি 8টা গানের নাম লিখেছিলাম, বিকজ আমি জানতাম না। তো খুব ন্যাচারাল প্রসেস, ইট ওয়াজ আ ভেরি ফান টাইম ফর মি। সো তারপরে বুঝতে পারলাম যে বাহ, শো করে তো পয়সা পাওয়া যায়। তো স্টার্টেড মানে রিয়েলাইজড ইট যে এটা দিস ইজ আ গুড প্রফেশন, আই শুড গেট ইনটু ইট, এবং কর্পোরেটের থেকে ডেফিনেটলি বেশি টাকা আমি ইনকাম করতে পারবো। সো হ্যাঁ, হ্যাপি ভিডিও হ্যাঁ প্রফেশন। হ্যাঁ হ্যাঁ, ওকে, মানে এটা একটা জার্নি বটে, মানে আমি এক খুব ছোট জায়গায় করে বললাম। একদম সেটা আমরা বুঝতে পারছি, কারণ আড্ডাটা পুজো, তার মধ্যে যেহেতু তোমার সঙ্গে আমার প্রথম আলাপে ভাবলাম আমরা জিজ্ঞেস করি যে তোমার জার্নিটা, মানে মিউজিক্যাল জার্নিটা কেমন আমরা আরেকটা ছিল? এপিসোড করতে পারি এটা। Definitely করতে পারি। আচ্ছা, অভিনয় তোমার কবে আসা? আমি একটা কর্পোরেটে চাকরি করতাম। সব কর্পোরেটের হ্যাঁ, সব corporate। সব কর্পোরেটের মানুষজন তারপরে এক একটা অন্য প্রফেশন। হ্যাঁ, মানে না। আমি ওই স্পেশালাইজেশন ইন গ্রাফিক ডিজাইনিং, মানে আমি বিকম করেছি তবে ইকম করেছি, স্পেশালাইজেশন ইন গ্রাফিক ডিজাইনিং, এডিটিং ইনস্টিটিউট অফ পুনে থেকে। তো তারপর যখন চাকরি করতাম একটা গার্মেন্ট ইয়েতে, ভালো বড়, নামটা বলছি না, তো ওটাতে তারপর আরেকটা চাকরি করলাম। তার ওই যখন আমি ছিলাম, তো আমি ছোটবেলা থেকে আমার বাবাকে দেখেছি অভিনয় করতে, থিয়েটার করতে, মেইনলি থিয়েটার, নাটকের লোক। আমার অভিনয় জিনিসটা, প্রফেশনটা ভালো লাগে, মানে অভিনয় করতে ভালো লাগতো, কিন্তু এটা থেকে যে অর্থ উপার্জন হয় ওর মতো নেই, আমার খুব একটা জ্ঞান গম্ভীর ছিল না। আচ্ছা, মানে চিরদিন বাবাকে দেখেছি গ্রুপ থিয়েটার করতো নিজের পকেট থেকে পয়সা দিয়ে, বাবা ব্যাংকের চাকুরে। তো তারপর আমি একটা ছবি জমা দিই, তো আমি তখন দিল্লিতে ছিলাম, ওখানে আমার হেড অফিস। তো ওখানে আমার কাছে ফোন আসে যে তোমার এরকম জন্মভূমি একটা সিরিয়াল আর তিথির অতিথি, তো যিশু দাশগুপ্ত আর ইন্দোর সেন, তো ওটা করতে আমি বললাম চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে আসি। তো বাবা আমার উপর হেভি রেগে ফেগে গিয়েছিল। তো আমি এক সপ্তাহ আমার এক মামার বাড়িতে ছিলাম ঠাকুর পুকুরে। তারপর মা আমাকে ফোন করলো, একটু ইমোশনাল অত্যাচার করলো, বললো আয় বাড়িতে। আলাম আমাকে 1 বছর টাইম দিয়ে যদি এখানে কিছু না করতে পারি তাহলে আমি আবার জবে চলে যাবো। তো যেতে হয়নি আর কি, মানে যেটা এইটার দিক থেকে মানে আমরা তিনজনই খুব স্যাটিসফাইড যে আমরা যেটা করতে চেয়েছিলাম আমরা সেটাই করছি, সেটা কোনো উপার্জন। মানে তুমি অভিনয়টা করতে চেয়েছিলে সেই অবভিয়াসলি, সময়টা? হ্যাঁ, মানে বাঙালির বাড়িতে যেরকম হয় না, একটা করতে হবে, একটা চাকরি জোগাড় করতে হবে, এরকম আর কি, যেরকম থাকে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে। তো সেখান থেকে এখন যেটা করতে পারি, যেটা করছি, ঠিক আছে, আমি স্যাটিসফাইড আমার কাজ নিয়ে। তাহলে শুরু কোনটা, মানে তিথির অতিথি দিয়ে শুরু করেছিলে? তিথির অতিথি, তারপর জন্মভূমি মেইনলি। আচ্ছা, সবাই জানে জন্মভূমিতে, হ্যাঁ, তারপর প্রচুর 15,000 এপিসোড মেগা সিরিয়াল করেছি। 15,000 সব মিলিয়ে আর কি। সব মিলিয়ে লং। আর তোমার ছোটবেলা থেকে ইচ্ছেই ছিল যে ফ্যাশন নিয়েই পড়াশোনা করবে? আমি প্রথম কথা কর্পোরেটে চাকরি বাকরি করিনি, কারণ আমি জানতাম আমি ডিজাইনিং নিয়েই পড়াশোনা করবো। মানে আমি উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, জয়েন্টের পরীক্ষা দিতে গেছি, খালি খাতা জমা দিয়ে চলে এসেছি। এমন না যে আমি জানি না, আমি সব কটা উত্তর জানি। আমি পরের দিন নিফটের পরীক্ষা দেবো, আমি জানি আমি ডিজাইনিং পড়বো। বাট সেদিক থেকে অনেক লাকি যে আমার বাড়ি থেকে চিরকাল কোনোদিনও এটা আসেনি যে তোমাকে এটাই করতে হবে। আমার বাবা বলেছে তুমি এটা করতে চাও, তুমি এটা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তুমি জয়েন্টটা দাও, যদি হয় হবে, না হয় না হবে। আমার স্কুলে অনেক টিচার আমাকে ইন্সপায়ার করতো যে তোর তো এটা ভালো লাগে, তুই এটা কর, ইট ক্যান বি এ প্রফেশন। মানে এখন যতটা ডিজাইনিং পড়ছে বা ডিজাইনিং পড়ছে যতটা খুব ফ্যাশনেবল স্টেটমেন্ট লাগে, ততটা কিন্তু ছিল না। মানে আমি 6 বছর যখন শান্তিনিকেতনে পড়াশোনা করেছি ডিজাইনিং নিয়ে, আমাকে প্রত্যেক মুহূর্তে বলতো লোকে, আচ্ছা আর কি করো তুমি? মানে তুমি একটা সেটা এখন আমাদের শুনতে হয়, অভিনয় করো আর কি করো? না না, এখন বাচ্চাদের কাছে ডিজাইনিং পড়া মানে একটা ফ্যাশন স্টেটমেন্ট, মানে সে একটা বড় স্ট্রেচারে আছে আর কি, সে ডিজাইনিং পড়ছে। কিন্তু আমি যখন বলতে, আমি একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি করছি, পোস্ট গ্রাজুয়েশন করছি, বলছে হ্যাঁ এটা তো হলো ডিজাইনিং, পরে আর কি করো, মানে কাজটা কি করে না, এটাই আমার কাজ। সেই দিক থেকে মনে একটা লাগে, কারণ আমি সেই দিক থেকে আমি জানতাম ওটা আমি করতে চাই। আমার আর্ট ডিজাইনের প্রতি ইন্টারেস্ট আছে বলে আমি সেটা নিয়েই পড়াশোনা করেছি। 6 বছর আমি সেটা নিয়েই পড়াশোনা করেছি। তারপর কিন্তু আমার যেটা অদ্ভুত হয়েছিল, যেটা হলো আমি একটা ডিজাইন কলেজ থেকে বা একটা আর্ট কলেজ থেকে পড়ে এসে যখন আমি প্রথম ইন্ডাস্ট্রিতে ঢুকেছি অ্যাজ এ কস্টিউম ডিজাইনার, আমার এখনো মনে হয় আমি প্রথমবার একটা লুডোর একটা কিউয়ের ছবি অ্যাসিস্ট করেছিলাম। তারপর আমাকে রাজদার হাউসে আমাকে ডেকেছিল। আমাদের যখন কলেজ সিনিয়র ওখানে আর্ট ডিরেক্টর শিবাজিৎ দা ছিল, বলো তুই আর রাজদা নতুন ডিজাইনার খুঁজছে। আমি গেছি, আমার রাজদা বলছে তুই আমার কি সিনেমা দেখেছো? বললাম না।
আমি তো কোনোদিনই দেখিনি, বিকজ শান্তিনিকেতনে পড়াশোনা করা মানে কিন্তু তোমাকে একটা কুকুনের মধ্যে তুমি থাকো, মানে তুমি সেখানে সর্বশ্রেষ্ঠ আর কি, মানে বাইরে যারা পৃথিবী এক্সিস্ট করে সেটার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তারপর বললাম হ্যাঁ এটা করতে হবে, এটা করতে হবে, আমি ঠিক আছে করবো, আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি বলে বেরিয়ে এলাম হ্যাঁ পারবো, কাল থেকে লুক সেট কি আছে তাও জানি না, কিন্তু পারবো বলেছি আমি, কিন্তু ওই জেদটা ছিল করব, তারপর থেকে হয়ে আসছে আর কি। ওকে, আচ্ছা বহুরূপী নামটা কেন? এখন আর বহুরূপী নেই কিন্তু তাই চেঞ্জ হয়ে গেছে, এখন রয় ক্যালকাটা হয়ে গেছে 10 বছর পর। বহুরূপী নামটা ছিল, বহুরূপী আমাকে, আমি যখন ইনিশিয়ালি যখন আমি সিনেমার কস্টিউম করছি, টেলিভিশনের কস্টিউম করছি, প্লাস নিজের একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছি, নতুন একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করছি, তখন আমার একটা বন্ধু আমাকে বলেছিল যে তুই তো পুরো বহুরূপীর মতন, মানে সারাদিন সকালে একটা কাজ করছিস, বিকালে একটা কাজ করছিস, মানে একটা রূপ। বললাম বাহ এটা তো ভালো নাম একটা। আর আরেকটা অ্যাঙ্গেল হলো এটা মনে হলো যে ডিজাইনার আমরা সবসময় না একটা মানুষকে অন্য লুক দিতে চেষ্টা করি, মানে তোমার ভিতরেরটা তুমি আর বাইরেরটা তুমি তো ডিফারেন্স আছে, ওই বাইরের মুখোশটা আমরা তৈরি করে দিই, এবং বহুরূপীর সাথে এই মুখোশের একটা ভীষণ সম্পর্ক আছে, সেখান থেকে বহুরূপীর নামটা ইনিশিয়ালি ছিল, বাট এই ইয়ার থেকে সেটা রয় ক্যালকাটা হয়ে গেছে 10 বছর কমপ্লিট করার পর। উইন্ডোজ কিনে নিয়েছে তোর কাছে নামটা? না গো, কিনে নেয়নি গো, একদমও কিনে নেয়নি, আমি খুব দুঃখের সাথে ছবিটা করতেও পারিনি। এবার লাস্ট বছর ধরে কেন একটি যেটা হয়েছিল, যেটা আমরা স্পেশালি লাস্ট 2-3 বছর যখন একটু ন্যাশনালি আরো কাজ করছি এখন, তখন মানুষ বাংলার বাইরের মানুষ অতটা কানেক্ট করতে পারে নামটার সাথে, বাঙালি অতটা নামটার সাথে কানেক্ট করতে পারে, যেরকম চেঞ্জ করেছো। হ্যাঁ, এটার পেছনে সাইফ আলী খানের একটা বড় ইন্ধন আছে, যে তুমি ন্যাশনালি এখন গ্রো করছো, তুমি এতটা রিজনাল লোকে কানেক্ট করতে পারো, আমরা যখন নন বেঙ্গলি ক্লায়েন্টরা বুঝেই না নামটা কি, সেটা আমার মনে হলো ঠিক আছে, ওটা 10 বছর ধরে আছে, তাই রয় ক্যালকাটা এখন নতুন নাম হয়েছে। আচ্ছা এখানে কাজ আর ওখানে কাজের মধ্যে কি পার্থক্য ফিল করো? পয়সার, আর কিছু কোনো পার্থক্য নেই, বাকি সব কাজ একরকম, শুধু এখানে তুমি 10 টাকা পেলে ওখানে 100 টাকা পাবে, আর কোনো ডিফারেন্স নেই, কাজটা একই রকম, একই এফোর্ট দিতে হয়, একটু প্রফেশনালিজমের তফাৎ আছে, বাকি সবই একই রকম, কোনো তফাৎ নেই কিছু। ওখানে মিউচুয়াল রেসপেক্ট একটু বেশি, হ্যাঁ সেটা আছে, প্রফেশনালিজম বললাম, প্রফেশনালিজম তফাৎ আছে, তোমাকে তোমার কাজের জন্য তোমাকে রেসপেক্টটা দেবে, মিউচুয়াল রেসপেক্ট তোমাকে তোমার এভিডেন্ট না, এখানে না ওখানকার মিউচুয়াল রেসপেক্টের ডেফিনেশনটাই তুমি মানে it's very clear, মানে nobody can talk to the other person rudely, they will choose not to, যতক্ষণ কাজ হচ্ছে তারা কারোর সাথে খারাপ ভাবে কথা বলে না, এখানে কি বলে? খুবই ভাবে বলে, হ্যাঁ খুবই বলে। হ্যাঁ আরো একটা ব্যাপার আছে, বল পেমেন্টের ব্যাপারটা বল। ওটা সবার আগে বললাম, ওটাই ডিফারেন্স একমাত্র বললো। আচ্ছা তুমি এখানে তো এত বছর ধরে কাজ করছো, এত তোমার এপিসোড এসে গেছে, এত অভিনয় তোমার দেখেছি, ওখানে কিছু কেন ট্রাই, মানে তুমি কি ওখানে যেতে চাও না বলে করোনি নাকি? যেতে চাই না বলে করি না, আমার হিন্দিটা খুব ভালো না, মানে ট্রাই করে তো বিফল হবো, শুধু শুধু আবার ট্রাই করার কেন? আচ্ছা মানে যেটা নিয়ে নিজে কমফোর্টেবল নাও সেটা নিয়ে যাওয়ার কখনো প্ল্যান করোনি, কিন্তু এই যে সকলে বলছে যে ওখানে গেলে অনেক বেশি টাকা পয়সার দিক থেকে, যেটা শুরু থেকেই তুমি বলে আসছিলে। আমার টাকা পয়সার প্রতি অত লোভ নেই, আমি যা আছি ঠিক আছে, ডাল ভাত জুটে যাচ্ছে, আর সপ্তাহে 2 দিন 4 পেক করে রাম জুটে যায়, ঠিক আছে, ওপেন ভাই, চাপ নেই তো। হ্যাঁ আচ্ছা পুজোর সময় তাহলে এবারে কি মানে ফরম্যাটটা কি তোমার? এই যে ধরো পুজোর আড্ডা তো আছে, সঙ্গে পুজোর ঠাকুর দেখা আছে, তোমার কমপ্লেক্সের ঠাকুর দেখা ঘুরে দেখো না, আড্ডা রয়েছে, খাওয়া দাওয়া করতে সেই আনন্দে আমি একটা মিষ্টি খাই, খাওয়ার আমি খাচ্ছি, লুচি না না না, ওটার থেকে আমি 10 কেজি ওজন কমিয়েছি, দারুণ খেয়ে মিষ্টি, তুই খা বিশ্বাস করো দারুণ খেতে, একটু বাজে টাইপের ছিল, প্লিজ খাও। না 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 না, আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা খাই না আর কি, পুজোর লুচি আর কি, লুচি মানে আর বিভিন্ন রকমের খাবার আমি খেতে খুব ভালোবাসি, কম খাই কিন্তু খেতে বিভৎস ভালোবাসি, আমি খুবই ভালোবাসি, মানে তুমি যে কোনো টাইপের খাবার আমাকে খাইয়ে শান্তি পাবে, কারণ আমি খাই কম কিন্তু খুব পরিপাটি করে খাই আর কি, মানে ধরো মাটন আর ভাত খেলে আমার কিন্তু গন্ধরাজ লেবুটা লাগবে আর কি, ওইখানে খেতে হবে, দারুণ একটা কম্বিনেশন বললো, মাটন সাদা ভাত আর সঙ্গে গন্ধরাজ লেবু, ওটার থেকে মানে আমার মনে হয় বাঙালির ওর থেকে, কিন্তু আমার তুমি যদি আমাকে বলো তোমার সব থেকে ফেভারিট ডিশ কি, বিরিয়ানি খেতে আমি ভালোবাসি বাইরের ফুড হলে, আর যদি বাড়িতে খাই তাহলে একদম গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ কিংবা মাছ ভাজা, ঘি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেটা কমফর্ট ফুড। হ্যাঁ ওটার মতন খাওয়ার মনে হয় ওই যে
আর পুজোর এই কটা দিন তাহলে কি রয়েছে? পুজোর কতদিন দাবিয়ে খাই আমি, যা ইচ্ছে খাই। হ্যাঁ, পুজোর ভোগ থেকে শুরু করে সব খাই, সবকিছু। ফুচকা মিষ্টি ফিষ্টি হ্যানা ত্যানা আগরুম বাগরুম সব খাই। অষ্টমীর দিন কি নিরামিষ? না, কেন নিরামিষ কেন খাবো আমি? এদেশিরা নিরামিষ খায়। হ্যাঁ? এদেশিরা আমি নিরামিষ খায়। এদেশি, কিন্তু আমি নিরামিষ খাই না, ফুল অন এদেশি। আমি নিরামিষ খাবো কেন? কোন ঠাকুর বলে যায়নি আমাকে নিরামিষ, মানে তুমি তোমার পেটকে পুজো না করে আমাকে পুজো করো, কেউ বলে যায়নি, কোথাও লেখা নেই। তুই দেখা আমাকে, মনের শান্তিতে তুমি যা করার করো। আমি অঞ্জলিও দিয়ে খেয়ে, হ্যাঁ, ব্রেকফাস্ট করে অঞ্জলি দিই, মন থেকে আমি যেরকম পরিষ্কার। চাইবে সেটাই। আর তুমি খেতে ভালোবাসো? খুব। আর পুজোর কটা দিন খাওয়া দাওয়া কি আলাদা স্পেশাল কিছু থাকছে এবারে? না, সারা বছর ধরে আমি ভালো খাই। সারা বছর ধরে স্পেশাল খাওয়া দাওয়া? এই যে পুজোর ভোগ, পুজোর সেই লুচি। পুজোতে একটা জিনিস আমি অ্যাভয়েড করি, বাইরের মানে রাস্তার ধারে খাবারটা অ্যাভয়েড করি। এবং ফুচকাও খাস না? হ্যাঁ, কারণ মানে পুজোর সময় বাইরের যে ফুচকা স্টল গুলো বসে তারা তো ওই লোকাল লোক। না, আমার তো একদম আছে পাড়ার একটি ছেলে, ওখান থেকেই খাই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমি যে কোনো রেস্টুরেন্টে খাবার অ্যাভয়েড করি। হ্যাঁ, পুজোর 4 দিন আমি রেস্টুরেন্টে আমিও খাই না। মানে কটা দিন বাড়ির বা যেখানে ইনভিটেশন থাকলো সেরকম জায়গা। প্যান্ডেলের খাবার অনেক সেফ। ভোগ যেটা আমরা ভোগ বলি অনেক সেফ। সেটা। সেফ মানে কি বলতো, ওই পাইকারি রেটের নয় আর কি, মানে হ্যাঁ, ঠিকঠাক ওটা খাও, বাড়ির খাবার খাও। মানে ওটা অন্তত শিওর যে সকালবেলায় রান্না হয়েছে। রান্না হবে, সেদিনই রান্না হয়েছে। আর তুমি স্ট্রিট ফুড বুঝতে ভালোবাসো? পারছো, পুজোর তিনজনের কটা থেকে অনেক বেশি খাদ্যরসিক আমি। আমার খুব স্পেসিফিকেশন আছে পুজোর খাবার। দিন? কিরকম? পুজোর 4 দিন আমার সকালবেলা লুচি চাই, হ্যাঁ, আমারও চাই। এবং বিভিন্ন রকম সঙ্গটা অন্যরকম চাই। কিরকম? একদিন লুচি আর বেগুন ভাজা চাই, একদিন লুচি আর ছোলার ডাল চাই, একদিন সাদা আলুর একদিন তরকারি। সাদা আলুর উফ, তরকারি লুচি চাই। এইগুলো মাস্ট। দুপুরবেলাটা আমার ঠাকুরের ভোগ খেতে খুব ভালো লাগে। আর বিভিন্ন বন্ধু বাড়িতে পুজো হয়, পাড়ার পুজোতে আমাদের প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়, সেখানের খাওয়া দাওয়া। নবমীর দিন মাংস মাস্ট। নবমীর দিন আমার একটা বন্ধু থাকে, সে একটু দূরে থাকে, মানে হাওড়ার ওখানে, ওদের বাড়ির পুজো, কিন্তু সেই দিন ওদের বাড়িতে সারা গ্রামের লোককে মাটন খাওয়ানো হয়, এবং সে যে কি অপূর্ব স্বাদ তার। আর দশমীর দিন আমার যেহেতু যাদের বন্ধু হ্যাঁ, বাড়িতে পুজো নিরামিষ হয়, মাটনের কিন্তু একটা অদ্ভুত স্বাদ হয়, ওটা কিন্তু পাওয়া যায় না এমনি। আর এবং দশমীর দিন যখন হয়ে যায়, দশমীর দিন ভাসান হওয়ার পর আমাদের বন্ধু বাড়িতে পুজো আর বেরোতে পারে না বলে, লাক্সারি এটা। সেদিন রাত্রিবেলা উল্লাট হয়। বেরিয়ে এই যে তাওয়া পিটানো চাউমিন আর এগ রোল, ওটা ছাড়া এই যে অসম্ভব পুজোটা শেষ হওয়া। তার মানে স্ট্রিট ফুডও আছে? না, সব দেখো, রকম আছে। আমাদের সত্যি এই মানে আনফরচুনেটলি এই লাক্সারিটা নেই। কারণ ধরো তুমি বিদেশে কোথাও একটা অনুষ্ঠান করতে গেছো অষ্টমীর দিন, সেখানে যদি দুপুরবেলা তোমাকে, আমি যেখানে জানি ওখানে অসাধারণ বিফস্টেক পাওয়া যায়, সেটা যদি আমাকে গিয়েও বলে আজকে কিন্তু আমাদের ভাত ডাল মাছ ভাজা এগুলো বাড়িতে আছে, আমি কেন খাবো বিদেশে গিয়ে ওগুলো? আমি সোজা অন্য কোনো একটা দোকানে যাবো, লেভিজে যাবো, আই হবে কোথাও একটা যাবো, কি স্টেক খাবো, মাংস খাবো। So I'll prefer নিজের নিজের that. ভালো লাগা। একদম। এটা পুরো নিজের উপরে একদম। নির্ভর করে হ্যাঁ। ভালো খাবার ইজ মাস্ট, আর সেটা দশমীর পুজো দিনটা হোক। তো লাস্ট তোমার কাছে কন্ট্রোভার্সি special। দিয়ে বেরিয়ে গেল। দশমীর হ্যাঁ। দিনটা তো ডেফিনেটলি সেদিন ওটা। কি ভাসান দিয়ে এসে সিঁদুর খেলে এসে তারপরে কিছু আলাদা খাওয়া সিঁদুর খেলে ভাসান দিতে আর যাই না, আমরা সিঁদুর খেলে পার্টি করতে চলে যাই। পার্টি করতে চলে যাও। ও, আমি একটা খাওয়া মিস করে গেলাম দশমীর দিন দুপুরবেলা, পান্তা ভাত, কচুর শাক আর ইলিশ মাছ ভাজা। হ্যাঁ, যা যা আর কম্বিনেশন তার তুমি সাথে থাকে বললে, তার সাথে থাকে চুনো মাছের টক। আহা, খেতে ইচ্ছে করছে সবটাই। বল। না, বলবে না, এবারে একটা গান শুনবো, অনেকক্ষণ ধরে হয়েছে গল্প। অনেক দিন ধরে গল্প হয়ে গেছে বলেছে। সব শেষমেশ জীবনের লাস্ট সিনে হিসেব নিকেশ হোক, কোলে মাথা ছিল কার আর মনে কার, পান পাতা ঢাকা চোখ, ক্ষীণ কঠিন সতীন সে অঙ্ক, পোষা পোষা আফসোসের আতঙ্ক, আহারে তাই ডরাই বোঝাই এমনকে, চল ফেরাই শেষবার সুজনকে, আহারে মনটা আহারে, মন কেমনের মনতাজ, মনটা আহারে। আচ্ছা, আমাদের তো শেষ করতে হবে। বাহ। হ্যাঁ। গান ও। শেষ হয়েছে দুর্নিবারের, কিন্তু ও থাকলে গান তো আরো শোনার মনে হয় যে আরো শুনি, কিন্তু যেহেতু শেষ করতে হবে, সঙ্গে আমি নিয়ে নিয়েছি আমাদের স্পন্সরদের জিনিসপত্র। বাকি কি আছে? আর একদম শেষে বলো, এবারের পুজোটা তো তোমার ভালো কাটছি, আগামী কয়েকটা দিন বাকি রয়েছে, খুব ভালো কাটবে, কিন্তু যারা তোমায় ভালোবাসে, তোমার পোশাক যারা পরে এবারে পুজো দেখতে যাচ্ছে, সবাইকে কি বলবে? পুজো খুব ভালো করে কাটান, সুন্দর সেজে গুজে পুজো কাটান, আর প্রচুর খাওয়া দাওয়া করুন। এইসব রেস্ট্রিকশন মানবেন না, রাস্তা খাওয়া দাওয়া সব খাবেন, যার যেটা ভাল লাগবে সব মন প্রাণ জুড়ে এই 4-5টা দিন আনন্দে, মনের আনন্দে পুজো কাটান।
কারণ তারপর থেকে আবার সারা বছরের রোজ নামটা লেগে থাকবে। কিন্তু পুজো খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুন এবং সুন্দরদা থাকুক। জয়জিৎ তুমি? ভালো থাকো, ভালো রাখো, সুস্থ থাকো, কারণ তারপরেই তো আবার আমাদের কাজে ফিরতে হবে। তো সবাই মিলে সুস্থ থাকো, যেটুকু সয় সেটুকুই নাও আর কি। একদম তাই। আর দুর্নিবার কথাই বলবে না গানে বলবে? না, কথা আপাতত দুটো কথা বলে দিই যে বলো। চোখ দিয়ে মাকে দেখুন, কানে বাংলা গান শোনার চেষ্টা করুন, নতুন বাংলা গান যদি বেরোয় সেগুলোকে খুঁজে খুঁজে শোনার চেষ্টা করুন, হিন্দি গান না শুনে। অ্যাটলিস্ট পুজোর কটা দিন চেষ্টা করা যেতেই পারে। আর এটুকুই। একদম। এমনি আমি না হঠাৎ করে মনে হলো ওর এই হিন্দি গান বলা শুনে হঠাৎ করে আমি বোধহয় একটু মিস করে গিয়েছিলাম, মানে আড্ডাতে আমি একবার ভাবছিলাম জিজ্ঞেস করবো যে এই যে পুজোর সময় আগে পুজোর গান একটা আলাদা, মানে পুজোর গানের একটা আমি বললাম তুমি রূপঙ্কর দাকে মিস করছো, বলো। তুমি কি মিস করছো রূপঙ্কর দাকে? রূপঙ্কর দা ভালো, অবভিয়াস ওরকম একটা গায়ক আমাদের Singer, বাংলায় হ্যাঁ। আছে। তো সেই এই যে পুজোর গান একটা আলাদা সবাই অপেক্ষা করতো, এখন তো সেগুলো পাওয়া যায় না। না না, কি বলছো? না না, অপেক্ষা করো, না না অপেক্ষা করো, অপেক্ষা করো, আরামসে অপেক্ষা করো। অপেক্ষাটা শেষ হয় না আর। শেষ হয় না হ্যাঁ। পুজোর গানের। হ্যাঁ। কিন্তু পুজোর মণ্ডপে দেখো পুজোর এখন মানে ব্যাপারটা হচ্ছে যে পুজোর গান বলতেই তো আগে এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালি মানে আমাদের যারা পুজোর গান যারা বানায় তারা ওই একটু ঢাক থাকবে, গোটা গানের মধ্যে সপ্তমী, ষষ্ঠী, অষ্টমী, নবমী, দশমী এই ওয়ার্ডগুলো থাকবে। এই শব্দগুলো থাকতে হবে, এগ রোল, ফুচকা টুচকা এই শব্দগুলো থাকতে হবে। আগে তো এগুলো ছিল না। আগে তোমার শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরষা, এই গানগুলো পুজোতে রিলিজ হতো। তো আই হোপ যে এখন যারা নতুন নিউ এজ যারা কম্পোজার্স তারা পুজোর ইমোশনসগুলোকে তাদের মতো করে একটা নতুন পার্সপেক্টিভে দেখে নতুন কোনো গান টান বার করার চেষ্টা করবে। বাট পুজোতে অ্যালবাম রিলিজ করার যে কনসেপ্টটা ছিল বা যেটা মার্কেট একটা ভ্যালিডিটি ছিল সেটা এই মুহূর্তে নেই। তার কারণ হচ্ছে যে মানুষ মানে কান শোনাটা মানে অডিয়েন্সের কানটা একটু ঘেঁটে গেছে। তো সেটা যদি যতদিন না ঠিক হবে ততদিন নতুন গান বানিয়ে খুব একটা লাভ নেই। তারা পুজোর সময় বাদ দিয়ে অন্য সময় যখন গান টান বানায় সেটা ঠিক আছে। পুজোর মিউজিক ভিডিও হয়। পুজোর মিউজিক ভিডিও হয়। এইখানে একটা জিনিস আমি খুব স্পেসিফিক্যালি মেনশন করতে চাই, ওর অভিষেকের একটা দুর্দান্ত কাজ হয়েছিল ব্রাহ্ম বিয়ে নিয়ে, সপ্তপদী। হোয়াট আ ব্রিলিয়ান্ট ওয়ার্ক। ওই রকম কাজ যদি একটা পুজোয় মানে দ্যাট ওয়াজ আ কমার্শিয়াল ওয়ার্ক, দ্যাট ওয়াজ আ ব্র্যান্ড রিলেটেড ওয়ার্ক, বাট ইট ওয়াজ সো রেলিভেন্ট এবং সো পুজো ওরিয়েন্টেড একটা জিনিস। দো ইট হ্যাড নাথিং টু ডু উইথ পুজো, বাট আই থিঙ্ক আমাদের বাংলা অডিয়েন্স ডিজার্ভস মোর ওয়ার্ক লাইক দ্যাট। একদম। আর এই পুজোর সময় যে মণ্ডপে মণ্ডপে হিন্দি গান বাজা ভালো লাগে? অসহ্য লাগে। এবার বাঁচবে না, এবার বাজবে বলছো? জয় বাংলা বাঁচবে না। বাজছে বাজবে নাকি? আমি তো শুনতে পাচ্ছি দু একটা জায়গায় তো বাজছেও। বাজবে, সব জায়গায় নয়, কিন্তু কমবে সংখ্যা, এবার কমবে, কমানো হবে। আমরা সেই আশা রাখতে পারি। পুজো সকলের খুব ভালো কাটুক, তোমাদের তিনজনের ভীষণ ভালো কাটুক। বাকি দিনগুলো পুজোর দিনগুলো খুব ভালো কাটাও, আর দশমীতে তোমারও থাকে প্ল্যান আলাদা রকম, খুব ভালো করে কাটাও পরিবারকে নিয়ে সবাই। আর দেবী আর্নিস্টের পক্ষ থেকে তিনজনের জন্য ছোট্ট একটা গিফট হ্যাম্পার রয়েছে, এটা তোমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর রয়েছে বাঞ্ছারামের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার সকলের জন্য, মিষ্টি বানি বাঞ্ছারাম। থ্যাংক ইউ বাঞ্ছারাম। জয়জিৎ তোমার। ও ক্যামেরাটা ওটার জন্য এগিয়ে এলো। না না, আমি ক্যামেরাটা কাটছি বলে পিছিয়ে গেলাম। মিষ্টি বলে কথা, মিষ্টি বলে কথা। তুমি মিষ্টি খেতে খুব একটা ভালোবাসো না, মোহর খেয়ে নেবে বাড়ির জন্য। খুব ভালোবাসবে। আর বাঞ্ছারামের মিষ্টি খেতে ভীষণ ভালো। একদম। আর যার কথা আরেকবার বলতে হয়, ফার্নিটেল স্টুডিও, যেখানে বসে আজকে আমাদের এই পুজোর আড্ডা চলছে। থ্যাংক ইউ সো মাচ ফার্নিটেল। খুব ভালো করে কাটান আপনারা পুজো, আমাদের আড্ডা তো পুজোতে চলতেই থাকবে। আপনারাও ভীষণ ভালো কাটান, পুজো দেখুন, প্রতিমা দেখুন, তারপর কমেন্ট সেকশনে এসে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন যে আমাদের আড্ডা আপনাদের কেমন লাগছে। কারণ পুজো মানে এই যে শুরুতেই বলছিলাম, খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, গান সবই থাকবে, আর দেবী আর্নিস্টের সবই থাকছে আপনাদের জন্য। খুব ভালো কাটান, সঙ্গে থাকুন। নমস্কার।